হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আবারও এসএসসি 27 ব্যাচের জন্য আসলে ক্লাস শুরু করব। তো আমাদের আজকে যে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হচ্ছে কোষ বিভাজন, এবং এই কোষ বিভাজন থেকে আজকে আমরা লেকচার 1 শুরু করব। লেকচার 1-এর যে টপিক সেটা হচ্ছে অ্যামাইটোসিস এবং কোষচক্র। ওকে, তো তোমরা কারা কারা ক্লাসে আসো সবাই কমেন্ট করো। প্রথম কমেন্ট করছে হচ্ছে অতেক্ষী। ওকে, রিয়াদ খান, আইরিনা জান্নাত, হুমায়রা মাহি, তাসনুমা তাবাসসুম সামিয়া, শাহজাদি ইসমত অর্পা। ওকে, থ্যাঙ্কস আ লট। ওকে, যারা যারা ক্লাসে জয়েন করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা ক্লাস শুরু করি। এবং অনিক আহমেদ, গুড, ভেরি গুড। ওকে, ফাহিম মুজাহিদ, আয়ান, সাজিদ মাহমুদ আনন্দ, সামিয়া ফারজানা রুবি। ওকে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, এবং সৃষ্টিকর্তা আমাকে ভালো রেখেছেন। তোমরা সবাই কেমন আছো? ওকে, শুভ্র, সাজিদ মাহমুদ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এস এম আশফাক। ওকে, অনিক আহমেদ। এই তো ভাইয়া, তোমাদের দোয়ায় ভালো আছি, সৃষ্টিকর্তা ভালো রাখছে। তো আশা করি তোমরা ভালো আছো। তো চলো আমরা একটু ক্লাস আগে শুরু করি। ক্লাস শুরু করার পরে আবার প্রয়োজন হলে আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে, ঋতু আক্তার, থ্যাংক ইউ। তা দেখো, আমাদের আজকের যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজন থেকে লেকচার 1-এ আমরা পড়বো হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া এবং হচ্ছে কোষচক্র, ঠিক আছে? এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের স্কুল লেভেলে একটা ধারণা আছে। যারা এসএসসি 27 মানে 90-27, তোমরা কিছুদিন আগেই এসএসসি 25 ছিলা, এই রেজাল্ট দেওয়ার পরে তোমরা 27 হয়ে গেলা, তাই না? এসএসসি 27 হয়ে গেলা, এবং একই সাথে নদী থেকে সমুদ্রের মধ্যে সাঁতার কিভাবে কাটতে হবে এই যে শিক্ষা, এই শিক্ষার ধাপ শুরু হয়ে গেল। ওকে, সো স্কুলের সাপেক্ষে আসলে ইন্টারমিডিয়েটের পড়ার লোড অনেক বেশি, তাই অনেকে দুইটাকে কম্পেয়ার করতে স্কুলকে নদী এবং এইচএসসি কে, ইন্টারমিডিয়েটকে সাগরের সাথে তুলনা করে। বাস্তবে আসলে তাই, কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট সিলেবাসটা অনেক বড়, এবং এর সাথে যেহেতু অ্যাডমিশন কানেক্টেড, সুতরাং অনেক ডিপলি পড়াশোনা করতে হয়, ঠিক আছে? আমরা যদিও এই চ্যাপ্টার সম্পর্কে স্কুল লেভেলেই কিছু কিছু কথা শুনছি এবং আমাদের বেশ ভালো আইডিয়া আছে, তা সত্ত্বেও কিছু কিছু নতুন কথা তোমরা শিখতে পারবা, একেবারে কমপ্লিটলি নিউ, যেটা তোমার স্কুল লেভেলে শেখা হয় নাই। সো পুরো চ্যাপ্টারটা করতে হবে। এবং আমরা কিভাবে থিওরি পড়াচ্ছি, কিভাবে এমসিকিউ সিকিউ সলভ করতেছি, উদ্দীপক প্রশ্ন নিয়ে কিভাবে আলোচনা করতেছি, রেগুলার যে এমসিকিউ পরীক্ষা কিভাবে হচ্ছে, পুরা জিনিসটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি এটা থেকে বেস্ট ফিডব্যাকটা পাবা। ওকে, তো প্রথমেই চলে আসলো কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন, এটার ইংলিশ কি বলা যায়? সেল ডিভিশন। সেল ডিভিশন। প্রথম প্রশ্ন আসে যে কোষ বিভাজন প্রথম লক্ষ্য করেন কে? তাহলে কোষ বিভাজন প্রথম লক্ষ্য করেন, কোষ বিভাজন প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, এবং বলছে 1882 খ্রিস্টাব্দে, 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক সালামান্ডার কোষে, সামুদ্রিক সালামান্ডার কোষে। তো সামুদ্রিক সালামান্ডার তার সায়েন্টিফিক নাম হচ্ছে
ট্রাইচুরাস 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 ম্যাকুলোসা ম্যাকুলোসা ট্রাইচুরাস ম্যাকুলোসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখান থেকে প্রথম এমসিকিউ প্রশ্ন, এবং তোমরা একটা নোট, তোমরা চাইলে নোট করতেও পারো, নাও করতে পারো, বিকজ এখানে যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো আমি সেভ করে রাখবো, এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। সো তোমার ইমিডিয়েট নোট না করলেও চলবে, কিন্তু যদি তুমি ক্লাসের ফাঁকে ফাঁকে নোট করতে পারো এটা বোনাস পয়েন্ট, অথবা তোমাদের যে হ্যান্ড নোট কন্টেস্ট আছে সেই হ্যান্ড নোট কন্টেস্টের জন্য কিন্তু তোমাকে নোট করতেই হবে। সো তুমি হয় ক্লাসে পুরোপুরি মনোযোগ দাও ভালো করে, অথবা ক্লাস করার পাশাপাশি তুমি যদি পারো, সম্ভব হয় তুমি লিখতেও পারো, যে যেভাবে পারো সেইভাবে ক্লাস করো, তবে মূল যে বেসিক মূল যে কথাগুলো যাতে এইটা কোনোভাবে স্কিপ না হয়। তাহলে দেখো, কোষ বিভাজন প্রথম লক্ষ্য করেন একজন বিজ্ঞানী, তো তার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং, এবং সেটা হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। কোন ধরনের কোষে? অ্যান্সার হচ্ছে সামুদ্রিক সালামান্ডার কোষে। এই সামুদ্রিক সালামান্ডার কোষের নাম কি? ট্রাইচুরাস ম্যাকুলোসা। ট্রাইচুরাস ম্যাকুলোসা। ওকে, তোমরা যে কয়েকদিন আগে দেখলা একটা প্রাণী ভাইরাল হয়ে গেল, সান্ডা সান্ডা বলতেছিল না, সবাই খালি সান্ডা বলতেছিল। ওকে, সেই সান্ডা সালামান্ডার হচ্ছে আসলে সালামান্ডারের সংক্ষিপ্ত নাম হচ্ছে সান্ডা। বুঝতে পারছো? দুইটা প্রাণী একদম হুবহু একই রকম দেখতে, মানে একই প্রাণীর আসলে নাম, একটা বড় নাম একটা ছোট নাম। ওকে, তো সাইন্টিফিক নাম কি? ট্রাইচুরাস ম্যাকুলোসা। এখন দেখো, জুলজি 1 নাম্বার চ্যাপ্টারে তুমি কিন্তু আবার সালামান্ডারের সাইন্টিফিক নাম শিখবা। ওখানে সাধারণ সালামান্ডার আছে, সালামান্ড্রা সালামান্ড্রা, এবং একটা আছে লাল সালামান্ডার, তার নাম হচ্ছে সিউডো ট্রাইটন রাবার। সো আমরা 3 ধরনের সালামান্ডারের কথা শুনবো। একটা হচ্ছে সামুদ্রিক সালামান্ডার, আর জুলজিতে পড়বো আরো 2টা। একটা হচ্ছে সাধারণ সালামান্ডার, সালামান্ড্রা সালামান্ড্রা, আর আরেকটি হচ্ছে তোমার লাল সালামান্ডার, যার সাইন্টিফিক নাম কি? সিউডো ট্রাইটন রাবার। ওকে, তো আশা করি ক্লিয়ার। তবে কোষ বিভাজন প্রথম পরিলক্ষিত হয় এই সামুদ্রিক সালামান্ডারের মধ্যে। খেয়াল রাখো, অন্য সালামান্ডার বললে সেটা ভুল অপশন হিসেবে গণ্য হবে। ওকে, নেক্সট। আমরা জানি কোষ বিভাজনে যে মাতৃকোষ, মাতৃকোষ, এই মাতৃকোষ ইংরেজি হচ্ছে মাদার সেল। মাতৃকোষ হচ্ছে মাদার সেল। এই মাতৃকোষ বিভাজিত হয়ে সৃষ্টি হয় অপত্য কোষ। অপত্য কোষ হচ্ছে ডটার সেল। অপত্য কোষ হচ্ছে ডটার সেল। তাহলে মাতৃকোষ মাদার সেল, তার থেকে সৃষ্টি হয় কি? অপত্য কোষ বা ডটার সেল। তো এইটা দেখে অনেক সময় ছেলেদের মনে কৌতূহল হইতে পারে, বা ছেলেদের মন খারাপও হইতে পারে, যে পিতৃকোষ বা ফাদার সেল আর পুত্রকোষ বা সন বা সান সেল এইসব নাই কেন? মানে ফাদার এবং সান এই কথাগুলো কেন নাই? কেন মাদার এবং ডটার? এখানেও কেন মেয়েদেরকে প্রায়োরিটাইজ করা হচ্ছে? ওকে, এটা খুবই সিম্পল। বিকজ দেখো, প্রেগনেন্সি বা গর্ভধারণ, মাতৃত্ব, এইগুলা আসলে মেয়েদের সাথেই যায়, তাই না? তাহলে মেয়েরাই তো আসলে প্রেগনেন্ট হয় বা একটা নতুন বাচ্চার বা সন্তানের জন্ম দেয়। ছেলেদের পক্ষে কি এটা আসলে করা পসিবল? এটা কি ছেলের সাথে যায়? যায় না। সুতরাং দেখো, সন্তান জন্ম দেওয়া বা গর্ভধারণ এটা মেয়েদের সাথে যায়। ওকে, সো একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হওয়া মানে নতুন একটা কোষের জন্ম দেওয়া, সুতরাং এর সাথে তোমার মাদারের সম্পর্ক থাকবে। ওকে, এবং মাদার থেকে তৈরি হবে কি? ডটার। আর যদি ডটার তৈরি না হয়, তাহলে ডটার তো আবার পরবর্তীতে কি হবে? মাদার হবে, তাই না? ডটার আবার পরে যায় কি হবে? ডটার পরে গিয়ে মাদার হবে এক সময়, ঠিক আছে? কারণ এই অপত্য কোষগুলা যখন পুষ্টি গ্রহণ করে বড় হবে, তখন আবার তারা মাতৃকোষ বা মাদার সেল গণ্য হবে, তখন তারা আবার কোষ বিভাজনের মধ্যে কি করবে? অংশগ্রহণ করবে, ঠিক আছে? তো এগুলো একদমই সিম্পল কথা। আমরা দেখি এর পরের অংশে একটু যাই। এই দেখো, কোষ বিভাজনের প্রকার। তা দেখো, কোষ বিভাজন কয় প্রকার? অ্যান্সার হচ্ছে 3 প্রকার। কোষ বিভাজন 3 প্রকার। এর মধ্যে দেখো কি কি আছে? অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। দেখো, প্রত্যক্ষ এর ইংরেজি কি বলা যায়? ডিরেক্ট। প্রত্যক্ষ হচ্ছে ডিরেক্ট। তারপর হচ্ছে মাইটোসিস,
এই মাইটোসিসের দেখো অপর নাম কি? সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক ইংরেজি হচ্ছে ইকুয়েশনাল ইকুয়েশনাল সেল ডিভিশন। ওকে, আর একটা হচ্ছে মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক ইংরেজি কি? রিডাকশনাল কোষ বিভাজন। তোমাদের যদি আমি এক লাইন করে একটু ধারণা দেই, অ্যামাইটোসিসে জিনিসটা হয় যে একটা মাতৃকোষ সরাসরি বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হয়। এই বিভাজনের কোনো জটিল মাধ্যমিক পর্যায় দরকার নাই, একটা মাতৃকোষ ডিরেক্ট বিভাজিত হবে। তাই ডিরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। ওকে, মাইটোসিসে কি হয়? মাইটোসিসে দেখা যায় মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা কি থাকে? সমান থাকে। যেহেতু মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা সমান থাকে, তারা সমতার সূত্র মেনে চলে। তাহলে সমান বা সমতা এর সাথে সাদৃশ্য থাকার জন্য একে বলছে সমীকরণিক। আর সমীকরণ মানে হচ্ছে ইকুয়েশন। তাহলে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন। এবার আসো মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। দেখা যায় মায়োসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হ্রাস পায়। যেহেতু অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা হ্রাস পায়, তাই এখানে হ্রাসমূলক। আর হ্রাসমূলকের ইংরেজি কি? রিডাকশনাল কোষ বিভাজন। আশা করি তোমরা এটা ক্লিয়ার। আমরা যখন প্রত্যেকটা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব, তখন প্রত্যেকটি কোষ বিভাজনের আরো বিস্তারিত, অনেক বিস্তারিত আলোচনা করব। ওকে, অনেক সময় কিন্তু তোমার শর্ট প্রশ্ন এখান থেকে, তোমার শর্ট প্রশ্ন সিকিউ খ, এই প্রশ্নগুলো খুব খুব কমন। ঠিক আছে, স্পেশালি মাইটোসিস কেন সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন, এটাকে 2 স্টার জায়গায় 3 স্টারও দেওয়া যায়। যে মাইটোসিস কেন সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন, আর মায়োসিস কেন হ্রাসমূলক বা রিডাকশনাল বিভাজন। সো এগুলা প্রশ্ন কিন্তু খুব বেশি আসে। আর অ্যামাইটোসিস বিভাজন বলতে কি বুঝো, এইটা একটা শর্ট কোশ্চেন হিসেবে আসে, তাই না? তাহলে কোশ্চেন কি কি আসে? অ্যামাইটোসিস বিভাজন বলতে কি বুঝো, মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয় কেন, মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন। এই তিনটা প্রশ্নই 30টা টাইপের। সো খুব ভালো করে এখান থেকে পড়বা। এবার চলো আমরা প্রথমে অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে একটু পড়াশোনা করব। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এতক্ষণ যে কথাগুলো বললাম, এইখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কনফিউশন? ওকে, নতুন কমেন্ট কে কে করছো দেখি তো। ওকে, অর্পা, আমরা সিক্রেট গ্রুপে ক্লাস দেই। হ্যাঁ, সিক্রেট বা পেইড গ্রুপে তোমার ক্লাস দেই। ক্লাসের লিংক প্লাস হচ্ছে তোমার ক্লাসের নোট, ক্লাসের শিট, সবকিছুই সিক্রেট বা পেইড গ্রুপে দেওয়া হয়। এখন তো আপাতত ফ্রি ক্লাস চলতেছে। সো এই চ্যাপ্টারের তোমার 3টা ফ্রি ক্লাস চলবে। ঠিক আছে, ওকে। ফারিহা, তাসনিম, আচল, ওয়ালাইকুম আসসালাম। অতেক্ষী বলতে ক্লিয়ার। অতেক্ষী খুবই ফাস্ট। অতেক্ষী প্রায় সব জায়গাতে কমেন্ট করে। দ্যাটস গ্রেট। ওকে, বিকজ সবাই অ্যাক্টিভ পার্টিসিপেট করলে দেখা যায় একটু অফলাইনের মতো ফ্লেভার আসে, তাই না? ওকে, শুভ্র বলছে হ্যান্ডনোট কন্টেস্টে কিভাবে জয়েন করব। সবগুলা লেকচার তোমার সবগুলো লেকচার লাইভ বা রেকর্ডেড করতে হবে। করার পরে সেই লেকচার থেকে তোমাদেরকে হ্যান্ডনোট করতে হবে। হ্যান্ডনোট কন্টেস্ট নিয়ে আমরা আলাদা অন্য এক সময় কথা বলবো, বা এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও করা আছে যে হ্যান্ডনোট কন্টেস্টের মধ্যে আসলে কি কি বিষয়ে আমরা লক্ষ্য করি। ওকে, এটা পরে এক সময় বলবো। জানাত বলছে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা তোমরা সবাই জানো, তাই না? ওকে, সো অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা কি? যে কোষ বিভাজনে
বিভাজনের একটি মাতৃকোষের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে। তা দেখো, আমরা অফলাইনে কিন্তু এইভাবে তোমাকে নোট করে দিতাম, তাই না? বোর্ডের মধ্যে এরকম নোট করে দিতাম। আমি কিন্তু অনলাইনেও তোমার প্যানেলের মধ্যে এরকম নোট করে দিচ্ছি। তাহলে যে কোষ বিভাজনে একটি মাতৃকোষের সাইটোপ্লাজম এবং কি তার নিউক্লিয়াস কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে বলা হয় অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তা দেখো, এখানে মাতৃকোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই বিভক্ত হচ্ছে এবং দুইটি অপত্য কোষ সৃষ্টি করতেছে। তো মাইটোসিসের মধ্যেও তোমরা দেখবা যে একটা অপত্য কোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়, কিন্তু অ্যামাইটোসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য কি? দেখা যায় অ্যামাইটোসিসটা এখানে কোনো জটিল মাধ্যমিক পর্যায় ঘটে না, কিন্তু মাইটোসিসের মধ্যে জটিল মাধ্যমিক পর্যায় ঘটে। অ্যামাইটোসিসকে কোনো পর্যায়ে ভাগ করা যায় না, কিন্তু মাইটোসিসকে বর্ণনার সুবিধার জন্য 5টি পর্যায়ে ভাগ করা যায়। যে জটিল মাধ্যমিক পর্যায় রয়েছে তোমরা জানো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং কি টেলোফেজ। মাইটোসিস সাধারণত উন্নত মানের এবং জটিল কোষে ঘটে, কিন্তু অ্যামাইটোসিসটা কম উন্নত অথবা সরল প্রকৃতির কোষে ঘটে। বুঝতে পারছো? স্পেশালি যেগুলা এককোষী জীবের মধ্যে অ্যামাইটোসিসটা বেশি ঘটে, কিন্তু মাইটোসিসটা ইউজুয়ালি বহুকোষীতে ঘটে। এককোষীতে ঘটতে পারে, তবে ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে বহুকোষীতে ঘটে এবং উন্নত প্রকৃতির বা জটিল প্রকৃতির কোষের মধ্যে বেশি ঘটে। অ্যামাইটোসিসের মধ্যে তোমার সাইটোপ্লাজমের বিভাজন এবং নিউক্লিয়াসের বিভাজন দুইটা একসাথে ঘটে, কিন্তু মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াসের বিভাজনটা আগে ঘটে এবং তোমার সাইটোপ্লাজমের বিভাজন যেটা আছে এটা আসলে পরে ঘটে। সো তোমার বোর্ড বইতে একটা পার্থক্য আছে, অ্যামাইটোসিস ও মাইটোসিসের পার্থক্য। সেই পার্থক্যটা আমরা আজকে পড়ে ফেলবো। এখন দেখো, তাহলে এখানে অ্যামাইটোসিসের মধ্যে এটা আসলে কোথায় ঘটে? অ্যামাইটোসিস কোথায় ঘটে যদি আমরা এটা নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে এককোষী অ্যামিবা, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, এককোষী অ্যামিবা, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ইস্ট প্রভৃতি জীবে ঘটে। তাহলে যে জীবগুলো এককোষী, যেমন দেখো এককোষী কি আছে? এককোষী অ্যামিবা আছে, তারপরে ব্যাকটেরিয়া আছে এবং ইস্ট আছে। তাহলে এককোষী অ্যামিবা, ব্যাকটেরিয়া এবং ইস্ট, এই সব জীবে তোমার অ্যামাইটোসিস ঘটে থাকে। ওকে, চলো আমরা একটু বইতে যাই। হ্যাঁ, বোর্ড বইতে গিয়ে আমরা একটা ছবি দেখব, প্লাস হচ্ছে আমরা একটা পার্থক্য পড়ব। এই দেখো, এটা হচ্ছে বোর্ড বই। তো বোর্ড বইয়ের মধ্যে আসলে আমাদের কি কি এক্সট্রা পড়তে হবে?
সেটা আমি একটু তোমাকে মার্ক করে দিব। তোমরা এই যে এই লাইনটা পড়তে পারো। তাহলে যে যে বিভক্তির মাধ্যমে একটি কোষ থেকে দুইটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কোষ বিভাজন। তাহলে মাইটোসিসের এবং অ্যামাইটোসিসের মধ্যে দুইটা কোষ সৃষ্টি হয়, আর মায়োসিসের মধ্যে চারটা কোষ সৃষ্টি হয়, তাই দুইটা বা চারটা কোষের কথা বলছে। এটা পরীক্ষায় আসে না, এটা পরীক্ষায় আসবে না। ওকে, ওয়াল্টার ফ্লেমিং এর কথা তোমার এটা পড়তে হবে, ভালো করে পড়তে হবে। ওকে, দেন দেখো তোমার কোষ বিভাজনের প্রকার, এটা পড়তে হবে। বুঝতে পারছো? এই দাগানোর পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে, ওইখানে তুমি দেখতে পাবা। ওকে, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, তার সংজ্ঞা পড়বা। এটা শর্ট কোশ্চেন, দেখো সিকিউ খ হিসেবে আসে। তারপরে দেখো এই যে এই ছবিটা, অ্যামাইটোসিসের মধ্যে এই ছবিটা তোমার লাগবে। দেখো প্রথমে এটা হচ্ছে একটা মাতৃকোষ, মাতৃকোষ এটা হচ্ছে নিউক্লিয়াস, আর তার চারদিকে, এই চারদিকের এই অংশটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম, এই অংশগুলো হচ্ছে সাইটোপ্লাজম। এখন দেখো এই মাতৃকোষটা যখন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, তখন দেখো কোষের মাঝখানে একটা খাঁজ সৃষ্টি হইলো। তোমরা এটা খেয়াল করে দেখো, সামান্য একটা খাঁজ সৃষ্টি হয়েছে। ওকে, দেখো খাঁজ। পরে দেখো খাঁজটা আরেকটু গভীর হবে, খাঁজটা আরেকটু গভীর হবে। আর দেখো নিউক্লিয়াস যেটা ছিল, এইখানে নিউক্লিয়াসটা গোলাকার ছিল, এবং আস্তে আস্তে নিউক্লিয়াসটা গোলাকার থেকে কি হচ্ছে দেখো, লম্বাটাকার হচ্ছে, লম্বাটাকার হচ্ছে না? ওকে, এবং দেখো তোমার নিউক্লিয়াসের ভিতরে তার নিউক্লিওলাস, এটাও দেখো বিভাজিত হয়ে গেছে, দেখছো? তাহলে ভিতরে দেখো এই যে নিউক্লিয়াস যেটা ছিল, সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে গেছে। নিউক্লিয়াস নিউক্লিয়াস কি হয়ে গেছে? বিভাজিত হয়ে গেছে। দুই প্রান্তে দুটো অংশ চলে গেছে, দুই মেরুর দিকে দুটো অংশ চলে গেছে। পরে দেখো এই খাঁজটা একদম গভীর হয়ে দুইটা অংশকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিবে, ফলে দুই অংশে নতুন দুইটা কোষ সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে আবার আমরা দেখি। প্রথমে একটি মাতৃকোষ বা মাদার সেল ছিল, কোষটার মাঝখানে একটা খাঁজ সৃষ্টি হইলো এবং নিউক্লিয়াসটা একটু লম্বাটে আকার ধারণ করে। পরে দেখো নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুই মেরুর দিকে সরে যায় এবং মাঝখানের খাঁজ আরো গভীর হয়। খাঁজটা গভীর হইতে হইতে একটা পর্যায়ে এই খাঁজটা কি করে, উপরে এবং নিচে দুইটা বিচ্ছিন্ন অংশে পরিণত হয়, এবং দুইটা অংশের মধ্যেই দুইটা অংশের মধ্যে পৃথক পৃথক নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে ঘিরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে। অর্থাৎ এখানে ছিল একটা কোষ, কিন্তু প্রক্রিয়া শেষে আলটিমেটলি দুইটা কোষ দেখা যাচ্ছে। ওকে, আর যেহেতু এখানে কোনো জটিল মাধ্যমিক পর্যায়ের দরকার হয় নাই, ওকে, সরাসরি একটা কোষ কি হয়েছে? বিভাজিত হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এই দেখো ইস্ট, অ্যামিবা, তারপর এককোষী জীব, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন, এরা সবাই হচ্ছে অ্যামাইটোসিসের মতো। তাহলে দেখো ব্যাকটেরিয়ার যে দ্বিবিভাজন প্রক্রিয়াটা আছে, এটা কিসের মতো? এটা হচ্ছে অ্যামাইটোসিসের মতো। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজনটাও অ্যামাইটোসিসের মতো, এটা মনে রাখবা। আসলে দুটো সমার্থক, মানে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন এবং অ্যামাইটোসিস দুটো হচ্ছে সমার্থক। ওকে, আমরা একটু আগে বলছিলাম যে আমরা আজকে একটা পার্থক্য দেখব, সেটা হচ্ছে মাইটোসিস এবং অ্যামাইটোসিসের পার্থক্য। এই দেখো আমরা এখান থেকে পার্থক্যটা দেখে ফেলি। অ্যামাইটোসিস দেখো এটা কোন প্রকৃতির? এটা কিন্তু সরল, অ্যামাইটোসিস সরল প্রকৃতির। মাইটোসিস কিরকম? মাইটোসিস তুলনামূলকভাবে জটিল, ওকে, এবং ধারাবাহিক গতিশীল প্রক্রিয়া। অ্যামাইটোসিসের মধ্যে নিউক্লিয়াস কি হয়? সরাসরি বিভাজিত হয়। আর মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াস বিভিন্ন দশার মাধ্যমে কি হয়? বিভাজিত হয়। তাহলে মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াসের বিভাজনে বিভিন্ন দশার প্রয়োজন হয়। অ্যামাইটোসিস দেখো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রায় একত্রে বিভাজিত হয়, কিন্তু মাইটোসিসের মধ্যে প্রথমে কি? প্রথমে হচ্ছে নিউক্লিয়াস এবং পরে কি? পরে হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে প্রথমে নিউক্লিয়াস এবং পরে সাইটোপ্লাজমের কি ঘটে? বিভাজন ঘটে। তাহলে দেখো নিউক্লিয়াসের বিভাজনের নাম কি? ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনের নাম কি? সাইটোকাইনেসিস। এটা নিয়ে আমি আলোচনা করব। অ্যামাইটোসিস দেখো এখানে এককোষী জীবের বংশ বিস্তারে সাহায্য করে, দৈহিক বৃদ্ধিতে এর কোনো ভূমিকা নাই। তাহলে এককোষী জীবের বংশ বিস্তারের ক্ষেত্রে অ্যামাইটোসিসের প্রয়োজন হয়। ওকে, আর মাইটোসিস দেখো এর মাধ্যমে এককোষী জীবের বংশ বিস্তার এবং বহুকোষী জীবের বৃদ্ধি, ক্ষয়পূরণ প্রভৃতি ঘটে। তার মানে এককোষী এবং বহুকোষী উভয় প্রকার জীবেই মাইটোসিস ঘটে। অ্যামাইটোসিসকে বলা হচ্ছে কি? প্রত্যক্ষ বিভাজন।
মাইটোসিসকে বলছে পরোক্ষ বা সমীকরণিক বিভাজন বলা যাবে। ওকে, তারপর দেখো ইস্ট, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া আদিকেন্দ্রিক বা এককোষী জীবে অ্যামাইটোসিস ঘটে। আর দেখো উন্নত উদ্ভিদ এবং প্রাণীদেহের মধ্যে মাইটোসিস দেখা যায়। ওকে, সো সামারি করলে অ্যামাইটোসিস কি? সরল প্রকৃতির, নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়, ফলে এটাকে প্রত্যক্ষ বিভাজন বলে। দেখো মাইটোসিস হচ্ছে কি? তুলনামূলক জটিল। তাহলে তোমার নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয় না, বিভিন্ন দশার মাধ্যমে বিভাজিত হয়, এবং এটাকে বলছে পরোক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসটা দেখো এককোষী জীবের বংশবিস্তার ঘটায়, ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়ার বংশবিস্তারে সাহায্য করে। ওকে, মাইটোসিস দেখো এটা হচ্ছে এককোষী এবং বহুকোষী উভয় ধরনের জীবের মধ্যে বংশবিস্তার এবং বৃদ্ধিতে সহায়তা করে। উন্নত উদ্ভিদ এবং দেখো উন্নত প্রাণী কোষে মাইটোসিস বিভাজন দেখা যায়। আর আমি যেটা বলছিলাম, অ্যামাইটোসিসের মধ্যে তোমার দেখো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রায় একত্রে বিভাজিত হয়, কিন্তু মাইটোসিসের মধ্যে নিউক্লিয়াসটা আগে বিভাজিত হয় এবং সাইটোপ্লাজমটা পরে বিভাজিত হয়। সো আশা করি তোমরা এটা পারবা, ঠিক আছে? যদি আমাদের স্টুডেন্টরা একটা টপিক খুব মনোযোগ সহকারে পড়ে, ঠিক আছে, মানে অনেক সময় আছে না যে আমরা একটু জেদ করে পড়ি, মানে অনেক সময় দেখা যায় আমাদের যে ফ্রেন্ড হোক অথবা আমাদের হেটার্স হোক, যেটাই হোক না কেন, অনেক সময় দেখা তার সাথে আমরা জেদ করে বা পাল্লা দিয়ে পড়াশোনা করি, তখন তুমি দেখবা খুব দ্রুত তুমি পড়াশোনা মুখস্থ করে ফেলতে পারো। কারণ তখন তোমার জেদ একটাই, যে ওর থেকে পরীক্ষায় বেশি নাম্বার কিভাবে পাওয়া যাবে, অথবা ওর থেকে তোমার হচ্ছে কত আগে কত দ্রুত আমি পড়া শেষ করতে পারি, মানে আমার ব্রেইনের ক্যাপাসিটি কেমন, ওর ব্রেইনের ক্যাপাসিটি কেমন, বা ওর ব্রেইন থেকে আমার ব্রেইন শার্প কিনা, অনেক রকম যুদ্ধ কিন্তু মনের ভিতরে আসলে চলে, তাই না? সো তুমি যদি আসলে দেখো, তুমি যখন একদমই ক্রিটিক্যাল মোমেন্টে থাকো এবং তুমি কোনো কিছুকে জেদ করে বা মন থেকে পড়ো, যেটা আমার করতেই হবে, তখন দেখবা সেটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। সো আমার কাছে মনে হয় পড়াশোনার বিষয়টা যখন আসবে তখন এইরকম চিন্তায় করা উচিত। বিকজ তুমি দেখবা যে আমরা যদি খুব এক্সট্রিম লেভেলের মনোযোগ নিয়ে 3 ঘন্টা পড়ি, মানে পরীক্ষার আগের রাতে যেভাবে পড়ি, যদি ওই মনোযোগ নিয়ে ওই অ্যাগ্রেসিভনেস নিয়ে যদি আমরা প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা পড়ি, মানে প্রাইভেট কলেজের বাদ দিয়ে 3 ঘন্টা পড়ি, দেখবা তোমার মোটামুটি কিন্তু অনেক অনেক ভালো রেজাল্ট তুমি করতেছো। রেগুলার প্রাইভেটের পড়া, রেগুলার কলেজের পড়াটা পড়বা, আর যখন কলেজে ক্লাস করবা, প্রাইভেটে ক্লাস করবা, খুব খুব তীক্ষ্ণ মনোযোগ দিবা। এই যে তোমার এই যে একটা মানে মনোযোগ, এই মনোযোগের উপর ডিপেন্ড করতেছে তোমার কত দ্রুত এবং কত কম সময় তোমার পড়াটা মুখস্থ হবে। কারণ পড়াশোনার বাইরেও তো আমাদের একটা জীবন আছে, যদি সেই জীবনটা আমরা কাটাইতে চাই বা এনজয় করতে চাই, তাহলে পড়াশোনাকে ওইভাবে তীব্রভাবে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আসলে হবে না। আর পড়াশোনা এটি স্কিপ করার সুযোগ নাই, তাহলে তো আমরা মানে আমাদের যে সার্ভাইভ করার জন্য যে আর্নিং, সেই আর্নিং এর দরজা কি করে ফেলবো, বন্ধ করে ফেলবো। ওকে, সো যারা ইন্টারমিডিয়েট ঢুকতেছো, নিশ্চয়ই তাদেরকে প্রথম থেকে সতর্ক থাকতে হবে। ওকে, সো আমি এখন চলো কোষচক্র পড়াবো, ঠিক আছে? কোষচক্রটা বেশ ইন্টারেস্টিং এবং আশা করি এখানে তুমি মজা পাবা, এবং কোষচক্রের সাথে বাস্তব জীবনের দুই একটা ঘটনাকে আমি কানেক্ট করে দিব, ঠিক আছে? সো আশা করি তোমরা ওইটা মনোযোগ সহকারে শুনবা, কাজে লাগবে। ওকে, তাহলে দেখো অ্যামাইটোসিসের এটা কিন্তু শেষ। এই ছবি কিন্তু আঁকতে হবে, হ্যাঁ? সিকিউ, সিকিউ খ, খ, ঠিক আছে? ছবি দিতে পারলে ভালো, যদিও খতে ছবি না দিলেও চলে, বা তুমি ছবি আঁকাইতে পারো, যে সুযোগ থাকে, কারণ একদম সহজ একটা ছবি, তুমি সুযোগ পাইছো, কেন তুমি দিবা না? বাড়িতে তুমি ছবি দেখানোর সুযোগ পাইছো, তুমি ছবিটা পারো মানে অবশ্যই ছবিটা দিবা। ওকে, মাইটোসিস বা সমীকরণের কোষ বিভাজন। আমি আজকে মাইটোসিস নিয়ে আসলে খুব ডিপলি ঢুকবো না, আমি আজকে মূলত পড়বো মাইটোসিসের সাথে কানেক্টেড একটা টপিক যার নাম হচ্ছে কোষচক্র। ওই কোষচক্র আমি A to Z পড়াবো, তবে এখান থেকে একটু জাস্ট ধারণা দিয়ে রাখবো যে মাইটোসিস জিনিসটা কি আসলে, যে কোষ বিভাজনে একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম
বিভিন্ন জটিল মাধ্যমিক পর্যায়ের মাধ্যমে বিভক্ত হয়ে মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন, ওকে, মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট দুইটা অপত্য কোষে পরিণত হয়, তার নামই হচ্ছে মাইটোসিস। এবং তোমরা যেহেতু দেখতেছো যে একটা কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনও ঘটে, সাইটোপ্লাজমের বিভাজনও ঘটে। কোন বিভাজনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ? অ্যান্সার হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনটাই বেশি গুরুত্বপূর্ণ। এখন নিউক্লিয়াসের বিভাজনটা কেন গুরুত্বপূর্ণ? কারণ নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। যেমন আমাদের মস্তিষ্ক বা ব্রেন আমাদের পুরো বডিকে নিয়ন্ত্রণ করে, ওকে, সেই রকম একটা কোষকে নিয়ন্ত্রণ করে হচ্ছে তার নিউক্লিয়াস। কোষের মধ্যে তার জৈবনিক কার্য নিয়ন্ত্রিত হয়। দ্যাটস ওয়াই কোষের মধ্যে মস্তিষ্ক বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। তাই নিউক্লিয়াসের গুরুত্ব সাইটোপ্লাজম থেকে অনেক বেশি। তাই নিউক্লিয়াসের বিভাজন আগে হওয়া উচিত, ওকে। আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে দেখো, নিউক্লিয়াসের বিভাজন মানে হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস। এটা পূর্বে ঘটে, এই নিউক্লিয়াসের বিভাজনটা পূর্বে ঘটে। এবার দেখো, সাইটোপ্লাজমের বিভাজন, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা হচ্ছে পরে ঘটে, সাইটোকাইনেসিসটা পরে ঘটে, ওকে। এখন দেখো, ক্যারিয়ন কথার অর্থ নিউক্লিয়াস। তাহলে ক্যারিয়ন কথার অর্থ কি? নিউক্লিয়াস। আর কাইনেসিস মানে কি? কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। কাইনেসিস মানে কি? বিভাজন, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, কারণ ক্যারিও মানে নিউক্লিয়াস এবং কাইনেসিস মানে বিভাজন। আর সাইটোপ্লাজমের বিভাজন, এটা সাইটোকাইনেসিস। এখানে সাইটো আসছে, এখানে দেখো সাইটো আসছে, ওকে। সাইটোপ্লাজম, ওকে, তার বিভাজন হচ্ছে কাইনেসিস। আর দুইটার মধ্যে নিউক্লিয়াসের গুরুত্ব বেশি, তাই ক্যারিওকাইনেসিস আগে ঘটে আর সাইটোকাইনেসিসটা কি? পরে ঘটে। তো আশা করি এইটুকু তোমার জন্য একেবারে সিম্পল, ওকে। দেখো, আমি আগে বলছি যে মাইটোসিসের যে ধাপগুলো, সেই ধাপ, মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিসের গুরুত্ব, ওকে, মাইটোসিসের বৈশিষ্ট্য, এই সকল কিছু আমি আর একটা ভিন্ন টপিকে পড়াবো। আজকে এই মাইটোসিসের সাথে একটা টপিকের সম্পর্ক আছে, নাম কি? কোষচক্র এবং ইন্টারফেস। আমরা সেই কোষচক্র এবং ইন্টারফেস নিয়ে পড়বো। দেখো, এখানে একটা ছবি আছে, আমরা আগে একটু কোষচক্র সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসি, তারপরে ছবিটা দেখবো, ওকে। ফার্স্ট অফ অল কিছু প্রাথমিক কথা হচ্ছে যে মানব দেহে কোষ কতগুলো? মানব দেহে কোষের সংখ্যা, প্রায় 10^14। 10^14 কে বলা হয় 100 ট্রিলিয়ন। তাহলে আমাদের মানব দেহে কোষের সংখ্যা কত? 100 ট্রিলিয়ন, মানে 10^14, ওকে। এটা মনে রাখবা, এটা এমসিকিউতে আসে। তারপর দেখো, যেসব, ওকে, তাহলে জীবের যেসব কোষ বিভাজিত হয় না, তার মধ্যে অপশন এ আছে তোমার পূর্ণাঙ্গ লোহিত কণিকা বা পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, ঠিক আছে। সেটা হচ্ছে ইরাইথ্রোসাইট। ইংলিশ কি? ইরাইথ্রোসাইট। তারপর হচ্ছে পেশিকোষ বা মাসল।
তারপর 3 নাম্বার হচ্ছে স্নায়ু কোষ, স্নায়ু কোষ বা নার্ভ সেল, নার্ভ সেল। ওকে, এবং হচ্ছে উদ্ভিদের উদ্ভিদের স্থায়ী কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। ওকে, সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো যেসব কোষ বিভাজিত হয় না, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং এই এমসিকিউটা তোমার বোর্ড এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রে টুইস্টার। কোষ কোন কোন ক্ষেত্রে বিভাজিত হয় না, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ লোহিত কণিকা বা ইরেথ্রোসাইট। ওকে, ইরেথ্রোসাইট, এই ইরাইথ্র মানে লোহিত, ইরাইথ্র মানে কি লোহিত। ওকে, আর সাইট মানে কি, সাইট মানে হচ্ছে পরিণত কোষ। তাহলে পরিণত লোহিত কোষ বিভাজিত হয় না, তার মানে বোঝা যাচ্ছে যে অপরিণত অবস্থায় সে কি হয়, বিভাজিত হয়। তাহলে অপরিণত অবস্থার নাম কি, ইরেথ্রোব্লাস্ট। ইরেথ্রোব্লাস্ট হচ্ছে তোমার অপরিণত কোষ। ইরেথ্রোব্লাস্ট মানে কি, ইরেথ্রোব্লাস্ট হচ্ছে অপরিণত কোষ। এইটা কিন্তু কি হয়, এইটা কিন্তু বিভাজিত হয়, এটা খেয়াল রেখো, এইটা বিভাজিত হয়। ঠিক আছে, এর কারণ কি, এর কারণ তোমরা পড়বা আস্তে আস্তে। ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে অনেক তথ্য পাবা আস্তে আস্তে। ওকে, সো ইরেথ্রোব্লাস্ট, এই যে ব্লাস্ট কথার মানে কি, ব্লাস্ট কথার মানে হচ্ছে অপরিণত অবস্থা। ব্লাস্ট কথার মানে কি, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত অবস্থা। ওকে, আর ইরেথ্রো মানে কি লোহিত কণিকা। তাহলে যেটা অপরিণত লোহিত কণিকা তার নাম কি, ইরেথ্রোব্লাস্ট। এইটা কিন্তু বিভাজিত হয়। কেন বিভাজিত হয়, কারণ ইরেথ্রোব্লাস্টের কি থাকে, নিউক্লিয়াস থাকে। ইরেথ্রোব্লাস্টের যেহেতু নিউক্লিয়াস থাকে, সুতরাং ওইটা কি হয়, বিভাজিত হয়। কিন্তু যখন ইরেথ্রোসাইট হয়, তখন তার নিউক্লিয়াসটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর নিউক্লিয়াস নষ্ট হওয়ার জন্য সে আর বিভাজিত হতে পারে না। এবার দেখো পেশিকোষ বা মাসল, এটার ক্ষেত্রে কি হয়, পেশিকোষ বা মাসল, এটার আকার আকৃতি কি হয়, বৃদ্ধি পায়, কিন্তু কখনো সংখ্যা কি হয় না, কখনো সংখ্যা বৃদ্ধি পায় না। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া যারা হচ্ছে বডি বিল্ডার, যারা জিম করে, ওকে, তাদের দেখা যায় অনেক মাসল ভলিউমটা অনেক বেশি থাকে, তাই না? সো ওদের আসলে ক্ষেত্রে কি হয়, ওদের পেশিকোষের সংখ্যা বাড়ে না আকার আকৃতি বাড়ে? অ্যান্সার হচ্ছে পেশিকোষের সংখ্যা কারো ক্ষেত্রেই বাড়বে না, শুধুমাত্র পেশিকোষের আকার আকৃতি বাড়বে। ফলে একজন সাধারণ মানুষের পেশির ভলিউম কি, ভলিউমটা ছোট, কিন্তু একজন জিম করা বা বডি বিল্ডারের কিন্তু তোমার ওই পেশিগুলা কিন্তু যেহেতু স্ফীত হয়, ফুলে যায়, ওকে, তার আকার আকৃতি কি হয়, বৃদ্ধি পায়। দ্যাটস ওয়াই তার মাসল ভলিউম কি থাকে, বেশি থাকে। কিন্তু মাসেল বা পেশিকোষের সংখ্যা কখনো কি হবে না, বৃদ্ধি পাবে না। ওকে, স্নায়ুকোষ অথবা নার্ভ সেল। ওকে, আমাদের জন্মের সময় ব্রেইনের ভিতরে যে নিউরনগুলো ছিল, এই নিউরনের কখনোই বিভাজন হয় না, উল্টো দিন দিন মানুষের নিউরনের সংখ্যা কমতে থাকে। ওকে, এবং দেখা যায় 40 বছর বয়সের পরে এই নিউরনের সংখ্যা খুব শার্পলি কমে যায়। তাই দেখবা মানুষের 40 বা 50 বছর বয়স হওয়ার পরে মেমোরিটা কিছুটা কিন্তু আগের মতো শার্প থাকে না, মেমোরিটা কিছুটা ব্লান্ট হয়ে যায়। ওকে, আগের মতো সে মনে রাখতে পারে না। দেখবে একটা ছোট বাচ্চা, ওকে, তার স্মরণ শক্তি কিন্তু খুব প্রখর থাকে। এর কারণ হচ্ছে দুইটা, এক হচ্ছে যত বয়স কম নিউরনের সংখ্যা তত বেশি, এবং দেখো বয়স যত কম মানুষের মধ্যে কমপ্লেক্সিটি কম, জটিলতা কম, খারাপ চিন্তা ভাবনা, হিংসা, ওকে, নেগেটিভিটি, এগুলো সবকিছু কি থাকে, কম থাকে। যতই বড় হই আমরা বিভিন্ন ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিস বেশি দেখি, এবং খারাপ জিনিসের প্রতি কিন্তু আমাদের আকর্ষণও কি থাকে, অনেক বেশি থাকে। ওকে, সো ভালো জিনিস শিখতে কিন্তু মানুষের সময় লাগে, কিন্তু খারাপ জিনিস শিখতে সময় লাগে না, মুহূর্তের মধ্যে ব্রেনটা ক্যাপচার করে ফেলে। কারণ ব্রেন আসলে ওই যে ব্রেন হচ্ছে ওই যে খারাপের প্রতি কি চুম্বকের মতো আকর্ষণ ফিল করে। কথা বুঝতে পারছো? ওই দ্যাটস ওয়াই দেখো আমরা কিন্তু ভালো একটা গুণাবলী কিন্তু ভিতরে অ্যাডাপ্ট করতে আমরা কিন্তু অনেক কষ্ট করি, কিন্তু খারাপ গুণ দেখো কোনো সময় না চাইলেও চলে আসে। সো চেষ্টা করবা, ঠিক আছে, যে ভালো এবং খারাপের পার্থক্য যদি তুমি করতে পারো, এবং যখন বুঝবা এটা খারাপ তখন চেষ্টা করবা ওইটাতে ইনভলভ না হইতে বা এটাকে অ্যাভয়েড করতে। কথা বুঝতে পারছো? ওকে, আমরা যতটা ব্রেনকে যতটা মানে কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা ভাবনা এর মধ্যে যত ইনভলভ রাখবো, তোমার ব্রেইনের পাওয়ার কি থাকবে, বেশি থাকবে। আর যত তুমি কমপ্লেক্স চিন্তা করবা, যত মানুষের ক্ষতি করার চেষ্টা করবা, যত আজে বাজে জিনিস তুমি দেখবা শুনবা, তোমার ব্রেইনের পাওয়ার কি হয়ে যাবে, কমে যাবে। বুঝতে পারছো? তাহলে আমাদের ব্রেইনের যে মেমোরি, এই মেমোরি কিন্তু আসলে আমাদের
নিজেদের উপরে কিন্তু কিছুটা ডিপেন্ড করে যে কতটুকু অ্যাক্টিভ থাকবে অথবা থাকবে না। ওকে, আর বয়সের সাথে সাথে নিউরনগুলো অটোমেটিক কি হয়ে যায়, কমে যায়, দ্যাটস ওয়াই মেমোরি পাওয়ার ডাউন হয়। ওকে, এবার দেখো উদ্ভিদের কি স্থায়ী কোষ, উদ্ভিদের পার্মানেন্ট সেল। তাহলে দেখো উদ্ভিদের কোষ কিন্তু দুই রকম, একটা হচ্ছে ভাজক কোষ আর একটা হচ্ছে স্থায়ী কোষ। আমরা জানি ভাজক কোষ কি হয়, বিভাজিত হয়, আর স্থায়ী কোষ বিভাজিত হয় না। তবে এইটার একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে যে স্থায়ী কোষ মাঝে মাঝে বিভাজিত হইতে পারে, সেটাকে বলা হয় তখন সেকেন্ডারি ভাজক টিস্যু। যদি কখনো স্থায়ী কোষ থেকে কোন নতুন কোষ উৎপন্ন হয়, এটা একটা এক্সেপশন, এবং তাকে তখন বলা হবে সেকেন্ডারি ভাজক টিস্যু। এই ক্ষেত্রে দুইটা স্থায়ী কোষের মাঝখানে একটা ভাজক টিস্যু দেখা যাবে। ওকে, যেমন জাইলেম এবং ফ্লোয়েম, নিশ্চয় তোমরা এই টিস্যু নাম শুনছো। জাইলেম ফ্লোয়েমকে বলা হয় পরিবহন টিস্যু, এরা কিন্তু স্থায়ী টিস্যু। এদের থেকে যখন এদের মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু সৃষ্টি হয়, এটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। এটা হচ্ছে এক্সেপশন। ওকে, এখন দেখো এটা কিরকম, অনেক সময় অনেক খেলোয়াড় থাকে না যে অবসর নিয়ে নেয়, যে সে বলে যে আমি রিটায়ারমেন্টে চলে যাব, আমার আসলে মনে হচ্ছে আমার এখনই অবসর নেওয়ার উপযুক্ত সময়। তো যাই হোক, অবসর নেওয়ার কয়েক মাস পরে সে ফিল করলো তাকে ছাড়া তার ন্যাশনাল টিম ভালো পারফর্ম করতে পারতেছে না। ওকে, বা তার নিজের ভিতরে ফিল হইলো আমার তো ফিটনেস এখনো ভালো আছে, যেহেতু ন্যাশনাল টিমও সাফার করতেছে আর আমার ফিটনেস তো যেহেতু ভালো, সুতরাং আমি তো চাইলেই ওদেরকে আরেকটু কি করতে পারি, হেল্প করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি। তখন দেখো অনেক রিটায়ারমেন্ট ভেঙে আবার খেলায় কি আসছে, ফেরত আসছে। ওকে, এবং সবাই জানো যে লিওনেল মেসি, মেসি কিন্তু এই কাজ করছে। ওকে, অবসরে চলে গেছে, অবসর ভেঙে আবার কিন্তু খেলায় কি আসছে, ফেরত আসছে। সো এরকমটা হচ্ছে তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু। এটা কিভাবে তাহলে হয়, তাহলে আমরা জানি যে ভাজক টিস্যু বিভাজিত হয়, কিন্তু কখনো যদি স্থায়ী টিস্যু তার বিভাজন ক্ষমতা ফিরে পায়, তখন তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। সেটা একটা এক্সেপশন, কিন্তু স্থায়ী কোষ কখনোই বিভাজিত হবে না। আমি কিন্তু সাইডের আরো অনেক কথা বললাম, এই সব কথাগুলা তোমরা বিভিন্ন চ্যাপ্টারে ডিটেলস পাবা। ওকে, জাস্ট আমি একটু উপর থেকে সুপারফিশিয়ালি বলছি। কারণ কিছু কথা চলে আসে, বুঝতে পারছো, একেবারে স্কিপও করা যায় না, আবার এই চ্যাপ্টারে এত ডিটেলস পড়ানোর সময় আসলে নাই। ওকে, এবার আসো কোষ চক্রকে দুইটা পর্যায়ে ভাগ করা যায়। কোষ চক্র, এটার মধ্যে তোমার দুইটি পর্যায় আছে। একটি হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস, এটার অপর নাম কি, প্রস্তুতি পর্যায়। ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়। আর আরেকটি হচ্ছে যে মাইটোসিস বা এমফেস, মাইটোসিস বা এমফেস বা বিভাজনরত পর্যায় বা বিভাজনরত পর্যায়। তাহলে কি কি খেয়াল রাখবো, তাহলে একটা হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, একটা হচ্ছে মাইটোসিস বা এমফেস অথবা বিভাজনরত পর্যায়। ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়ে সময় লাগে 90 থেকে 95%। মাইটোসিস বা বিভাজনরত পর্যায়ে সময় লাগে 5 থেকে 10% সময় ব্যয় হয়। তাহলে খেয়াল করে দেখো, প্রিপারেশন নিতেই আসলে বেশিরভাগ সময় কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়, কিন্তু মূল ঘটনা বা বিভাজন হওয়ার জন্য সময় কিন্তু অনেক কম লাগে, 5 থেকে 10%। তুমি তোমার নিজের বাস্তব জীবনের সাথে পুরো ঘটনাকে জাস্ট কোরিলেট করো, তুমি দেখবা তুমি যত সাকসেস পাইছো, ওকে, সাকসেস পাওয়ার জন্য তোমাকে যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছে, পরীক্ষাগুলোর টাইম কিন্তু কম ছিল, কিন্তু ওই পরীক্ষাকে ক্র্যাক করার জন্য তুমি যে প্রিপারেশন নিচ্ছ, ওই প্রস্তুতির সময় কিন্তু ব্যাপক ছিল। যেমন তুমি মাত্র তোমার এসএসসির রেজাল্ট পাইছো, কিন্তু এই এসএসসি রেজাল্ট তোমার পাওয়ার জন্য তোমাকে 2 বছর 9-10 পড়াশোনা করতে হয়েছে, তোমার অনেক অনেক কলেজের পরীক্ষা দিতে হয়েছে, অনেক ক্লাস টেস্ট দিতে হয়েছে, অনেক প্রাইভেট পরীক্ষা দিতে হয়েছে। তারপরে দেখো তুমি বোর্ড পরীক্ষা দিচ্ছ, এবং বোর্ড পরীক্ষাতে তুমি একটা সাবজেক্টে 3 ঘন্টার পরীক্ষা দিচ্ছ, কিন্তু ওই সাবজেক্টকে তুমি কতবার পড়ছো, কত ঘন্টা পড়ছো, কত পরীক্ষা দিচ্ছ, এটাকে প্র্যাকটিস পরীক্ষা, তাই না? তার হিসাব আছে, হিসাব নাই, বাট ফাইনালি তুমি কি করলা, ওই চ্যাপ্টারের উপরে মাত্র 3 ঘন্টার একটা পরীক্ষা দিলা, এবং 3 ঘন্টার পরীক্ষাতে তোমার জিপিএ কিন্তু দিতে হইলো যে তুমি জিপিএ 5 আর অন্য কিছু। ওকে, তার মানে জীবনের সবসময় গুরুত্বপূর্ণ ঘটনা
এটা কিন্তু অনেক কম সময়ের মধ্যে কি হয়, সংঘটিত হয়, কিন্তু সেই ঘটনাকে ফেস করার জন্য প্রিপারেশন নিতে বেশিরভাগ সময় কি হয়ে যায়, ব্যয় হয়ে যায়। যেমন তুমি দেখো তোমার স্কুল লেভেলটাকে তুমি অনেকটা ধাপে ভাগ করতে পারো। তুমি নাইনে কি দিচ্ছ, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তারপর তুমি হচ্ছে নাইনের বার্ষিক পরীক্ষা দিচ্ছ, তারপর তুমি ক্লাস 10 এর মধ্যে প্রি টেস্ট দিচ্ছ, টেস্ট দিচ্ছ, তাই না? তার মানে তোমার প্রস্তুতিকে দেখো কয়েকটা জোনে ভাগ করা গেছে। তো এখানেও সেম, যে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়কে তোমার কয়েকটা জোনে ভাগ করা যায়। 3টা জোন আছে। একটা হচ্ছে G1, তাহলে G1 এর অপর নাম হচ্ছে গ্যাপ 1। G1 বা গ্যাপ 1 এর বাংলা হচ্ছে বিরাম দশা 1। ওকে, তাহলে G1 বা গ্যাপ 1 হচ্ছে বিরাম বিরাম দশা 1, বিরাম দশা 1। ওকে, এরপর তোমার হচ্ছে এস দশা। এস দশা, এস এর ফুল মিনিং হচ্ছে, এস মানে সিনথেসিস। এস মানে কি, সিনথেসিস, বা এর বাংলা হচ্ছে সংশ্লেষণ। সিনথেসিস বা বাংলা সংশ্লেষণ। আর আরেকটা হচ্ছে তোমার G2 দশা বা হচ্ছে গ্যাপ 2। G2 বা গ্যাপ 2 এর বাংলা কি, এর বাংলা হচ্ছে বিরাম দশা, বিরাম দশা, ঠিক আছে, বিরাম দশা 2, বিরাম দশা 2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করে দেখো, তাহলে ইন্টারফেসকে আমরা 3টা পর্যায়ে ভাগ করছি। G1 বা গ্যাপ 1, এখানে সময় লাগে 30 থেকে 40%, তাই না? আর এস দশা বা সিনথেসিস সময় লাগে 30 থেকে 50%। আর G2 দশা দেখো, এখানে সময় লাগে 10 থেকে 20%। দেখো এখানে আবার যে জায়গাতে কাজের গুরুত্ব বেশি সেখানে সময় বেশি লাগে। ওকে, তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হয় এস দশায়, তো সময় লাগে 30 থেকে 50%। তারপরে দেখো G1 দশা, ওকে, বা গ্যাপ 1, এখানে 30 থেকে 40%। আর G2 বা গ্যাপ 2 বা বিরাম দশা 2, সেখানে মাত্র 10 থেকে 20% সময় লাগে। আমি প্রত্যেকটি দশার বিস্তারিত বর্ণনা করব, যে কোন দশায় আসলে কি কি কাজ হয়। ওকে, ওইটা তোমাকে আমি সুন্দর করে পড়াই দিব। আপাতত এটা মাথায় রাখতে পারবা? আশা করি তোমরা পারবা। ওকে, এবার আসো কোষ চক্রের আমরা উদ্দীপক একটু পড়ি। হ্যাঁ, কোষ চক্রের উদ্দীপক। কোষ চক্রের উদ্দীপক। উদ্দীপক দেখো 2 রকম। এক নম্বর হচ্ছে বাহ্যিক উদ্দীপক। বাহ্যিক বাহ্যিক উদ্দীপক, যার মধ্যে আছে বিভিন্ন হরমোন, বিভিন্ন হরমোন ও জিএফ। জিএফ মানে কি? ওকে, অভ্যন্তরীণ উদ্দীপক। ওকে, জিএফ বললে সবার আগে মাথায় কি হিট করে? জিএফ বললে গুড ফ্রেন্ড, নাকি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড ফেস্টিভ্যাল? ওকে, আর অনেক কিছুই হিট করে, তাই না? আচ্ছা, তবে এখানে কি হিট করতে হবে? গ্রোথ ফ্যাক্টর। এখানে জিএফ মানে কি? এখানে জিএফ মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে। অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে কি? সিডিকে যৌগ। সিডিকে যৌগ, যেখানে সিডিকে এর ফুল মিনিং হচ্ছে সাইক্লিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। যেখানে সিডিকে এর ফুল মিনিং হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করে দেখো যে কোষ চক্রের বাহ্যিক উদ্দীপক হচ্ছে বিভিন্ন হরমোন এবং কি গ্রোথ ফ্যাক্টর। তাহলে বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর এরা কোষ চক্রকে বাহির থেকে স্টিমুলেট করে, কিন্তু কোষ চক্রের অভ্যন্তরীণ যে উদ্দীপনা, সেই উদ্দীপনার জন্য দায়ী হচ্ছে একটা যৌগ, সেটা হচ্ছে সিডিকে যৌগ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। 2 ধরনের উদ্দীপকই কোষ চক্রের জন্য গুরুত্বপূর্ণ, তবে অভ্যন্তরীণ উদ্দীপকটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তুমি একটু দেখো, অ্যাজ এ স্টুডেন্ট, তোমাকে তোমার আব্বা আম্মু, তোমার আত্মীয় স্বজন
তোমার টিচার, তোমার ফ্রেন্ড ধরো ইন্সপায়ার করলো, তোমাকে উদ্দীপ্ত করলো, ওকে, তো তোমার প্রিয় মানুষ তোমাকে অনুপ্রেরণা দিল, ইটস ওকে, তুমি একটা ভিতর থেকে একটা মানে ভালো কিছু করার কারণ অনুভব করবা। কিন্তু যে বিষয়টা এরকম হয় যে না, এবার আব্বু আম্মু, প্রিয় মানুষ, আত্মীয় স্বজন, শিক্ষক এরা তোমাকে অনুপ্রাণিত করে নাই, তুমি ভিতর থেকে অনুপ্রাণিত হইছো, তুমি কোনো একটা কিছু দেখে, তুমি কোনো একটা কিছু বুঝে বা কোনো একটা কিছু ফিল করে তুমি ভিতর থেকে স্পন্টানিয়াসলি উদ্দীপ্ত হইছো যে আমাকে ওই জিনিসটা পাইতেই হবে, বা আমাকে ওই জায়গায় যাইতেই হবে, বা আমার ওই সাফল্য লাভ করতেই হবে, তাই না? যখন তোর ভিতর থেকে এটা আসবে তখন তুমি বুঝতে পারছো তোমার ড্রাইভ, কিন্তু ড্রাইভের গতি থাকবে অন্য লেভেলের, এবং তোমাকে কেউই ওই সাফল্য পাইতে আটকাইতে পারবে না। তার মানে বাহ্যিকভাবেও একটা মানুষকে অনুপ্রাণিত করা যায়, আর যদি নিজেই নিজের ভিতর থেকে অনুপ্রাণিত হই তাহলে কিন্তু সেটার গতি আরো কি থাকে, বেশি থাকে। সুতরাং দুই ধরনের উদ্দীপনা আমাদেরকে কি করতে পারে, আগাতে সাহায্য করে, কিন্তু অভ্যন্তরীণ উদ্দীপনার গুরুত্ব একটু বেশি। এবং দেখা যায় এই অভ্যন্তরীণ উদ্দীপক সিডিকে যোগ, যদি কোনো কারণে এই সিডিকে যোগ নষ্ট হয়ে যায়, যদি এই প্রোটিনটা নষ্ট হয়ে যায়, তখন কোষচক্র কি করে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এবং কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তখন অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে, যার ফলে ক্যান্সার ও টিউমার সৃষ্টি হয়। তোমরা নিশ্চয়ই পড়ছিলা যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে ক্যান্সার এবং টিউমার সৃষ্টি হয়। অ্যান্সার হচ্ছে কেন সৃষ্টি হয়, বিকজ যখন এই কোষচক্রের অভ্যন্তরীণ উদ্দীপক বা সিডিকে যোগ নষ্ট হয়ে যায় তখনই কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এবং তখন অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে, যার ফলে ক্যান্সার এবং টিউমার সৃষ্টি হয়। তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস, ক্যান্সার, টিউমার, এটা নিয়ে একটা বিস্তারিত টপিক আছে, সেই টপিকটাও আমি তোমাদেরকে পড়ায় দিব। এছাড়া আমরা ক্যান্সার টিউমারের ক্ষয়ক্ষতির দিক, ওকে, এর যে ভয়াবহতা বা তীব্রতা কিভাবে পরিমাপ করতে পারি, একটা টপিক আছে মাইটোটিক ইন্ডেক্স বা এমআই, আমরা সেই এমআই এর মাধ্যমে বুঝতে পারি যে একটা ক্যান্সার বা টিউমার কতটা খারাপ হইতে পারে। সো এগুলো পড়ানো হবে সামনে। ওকে, এবার আসো আমরা শিখব যে এই চক্রটা আসলে কিভাবে তোমার আবর্তিত হয়, এবং চক্রের ভিতরে আসলে কি ঘটনা ঘটে। ওকে, আমাদের এই দুইটা কন্টেন্ট আসলে বাকি আছে, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। আমরা আশা করতেছি আর 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? সিকিউ এমসিকিউ সহ আর 15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। ওকে, জিসান বস্তা আদাব। আদাব ভাইয়া, ভালো আছো তুমি? এমডি ফাহিম, ওকে ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তোমরা চলো এইটা আমরা দেখি, চক্রটা আমরা দেখি। দেখো, এই যে কোষচক্র, কোষচক্রের আবিষ্কারককে হাওয়ার্ড এবং পেল্ক, এটা অবশ্য মনে রাখতে হবে। কোষচক্রের আবিষ্কারককে হাওয়ার্ড এবং পেল্ক নামক বিজ্ঞানী। ওকে, এখন দেখো এই কোষচক্রের মধ্যে এই যে দেখো ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, এটা কত সময়, 90 থেকে 95% সময় ব্যয় হয়। আর একটা হচ্ছে মাইটোসিস দশা, যেখানে সময় লাগে হচ্ছে 5 থেকে 10%। ওকে, এবার দেখো ইন্টারফেসের মধ্যে কিন্তু আবার তোমার জি1 আছে, জি1 হচ্ছে 30 থেকে 40%। তারপর দেখো এস দশা, এস এ হচ্ছে দেখো 30 থেকে 50%। জিরো দশা, সেখানে 10 থেকে 20%। এবং দেখো আমি যখন ছবি আঁকবো তখন আমি আমার ওই সময় অনুপাতে কিন্তু জোনগুলো ভাগ করব, মানে সময় অনুসারে ওই জোনের আমি মানে মেজারমেন্ট নিব বা জোনের আকৃতিটা দেখাবো, ঠিক আছে? ওকে, আর দেখো সবথেকে কম কে, মাইটোসিস, মাত্র 5 থেকে 10%। সুতরাং এখানে দেখো জায়গাটা কিন্তু একটু 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 অল্প জায়গা নিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে। ওকে, সো মাইটোসিস দশা বা কোষ বিভাজন হইতে সময় সবথেকে কম লাগে, 5 থেকে 10%। কিন্তু এই কোষ বিভাজন হওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যে সময় লাগে 90 থেকে 95%। যেখানে জি1 এ 30 থেকে 40, এস এ কত 30 থেকে 50, এবং জিরোতে হচ্ছে 10 থেকে 20%। এটা কিন্তু এই চক্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, উদ্দীপকের জন্য গুরুত্বপূর্ণ, এবং এই পার্সেন্টেজ গুলা কত পার্সেন্ট সময় ব্যয় হয় এগুলো পরীক্ষাতে খুব আসে। সো আমরা এটা এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য 3 স্টার দিয়ে রাখবো।
ওকে, এবং কোষ চক্রের ছবি আঁকা শিখতে হবে, এটার ছবি আঁকা শিখতে হবে। যদি কোষ চক্র আসে পরীক্ষাতে, রিটার্নে আসে, তখন এই ছবি আঁকতে হবে। ওকে, এবার আসো, এখানে দেখো কি বলছে তোমার কোষ চক্রের মধ্যে ইন্টারফেস। দেখো কোষ বিভাজিত হয় না, কিন্তু বিভাজনের কি পূর্ব প্রস্তুতি নেয়। এবং এখানে দেখো G1 দশা, S দশা এবং G2 দশা ঘটে। ওকে, এবার আসো এম ফেস বা মাইটোটিক ফেস। এখানে কোষ বিভাজন ঘটে, অর্থাৎ মাতৃকোষ থেকে কি সৃষ্টি হয়, অপত্য কোষ সৃষ্টি হয়। ঠিক আছে, যেখানে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় কি, সাইটোকাইনেসিস। এবার দেখো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, এখানে দেখো কি কি ধাপ আছে, প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং কি টেলোফেস। এই পাঁচটি কিন্তু এখানে ধাপ দেখা যাচ্ছে। ওকে, তো এগুলো একদমই ক্লিয়ার, একদমই সহজ, তাই না? জাস্ট একটা সামারি করা হয়েছে, আমরা যেগুলো পড়ছি তখন এগুলো একটা সামারি করা হয়েছে। ওকে, কোষ চক্রের নিয়ন্ত্রক, আচ্ছা এইটা আমরা একটু পরে পড়ি, আমরা কোষ চক্র নিয়ে আরেকটু পড়ে নেই। এই যে এখান থেকে আমরা একটু লেখাই দিব এখন মেইন জিনিসগুলা, যে আসলে কোন জায়গাতে কি ঘটে। দেখো G1 এ আসলে কি ঘটে। G1 এ কোষটি বিভাজিত হবে কিনা, কোষটি বিভাজিত হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয়, যদি এটার অ্যান্সার হয় ইয়েস, যদি হয় ইয়েস, তাহলে কোষটি পরবর্তী এস ধাপে প্রবেশ করে, আর যদি অ্যান্সার হয় নো, তাহলে কোষটি G0 পর্যায়ে আবদ্ধ থাকে বা বিশ্রাম নেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে G1 এর মধ্যে মূল ঘটনা কি, একটি কোষ বিভাজিত হবে কি হবে না তার সিদ্ধান্ত নেওয়ার ঘটনা ঘটে G1 এ। এবং যদি সিদ্ধান্ত হয় ইয়েস বিভাজিত হবে, তখন কোষটি পরবর্তী এস ধাপে কি করবে, প্রবেশ করবে। কিন্তু যদি কোষটি বিভাজিত না হয়, মানে নো অ্যান্সার আসে, তখন কোষটি জি নট পর্যায়ে আবদ্ধ থাকে বা বিশ্রাম নিতে থাকে। ওকে, অনেক সময় দেখা যায় কোষটি আজীবন বা আমৃত্যু পর্যন্ত জিনোটাই থাকে, মানে সে আর বিজিত হবে না, সে যেমন অমনি থাকবে। ওকে, আমৃত্যু থাকবে। আবার কে কোষ না পার্মানেন্টলি থাকবে না, টেম্পোরারি ভাবে থাকবে, মানে কিছুদিন সেখানে বিশ্রাম নিবে, বিশ্রাম নেওয়া শেষ, সে আবার কোষ বিভাজনে কি করবে, অংশ নিবে। ওই যে একটু বলতেছিলাম যে তোমার কোন কোন খেলোয়াড় অবসর নিয়ে নিল বা কিছুদিন বিশ্রাম নিল, আবার দেখা যায় অবসর ভেঙে বা বিশ্রাম শেষ হইলে অনেক সময় তারা আবার কিন্তু টিমে কি করে, জয়েন করে, আবার খেলায় অংশ নেয়। সো এরকম ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে। এখানে পুরোপুরি G0 সে সারা জীবন পার করতে পারে, অথবা বিশ্রাম নিয়ে আবার সে কোষ বিভাজনে কি করতে পারে, ফেরত আসতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট G1 এ আর কি কাজ হয়। G1 এ আরেকটি কাজ বলা যায়, সেটা হচ্ছে যে তোমার আরএনএ প্রোটিন ও ডিএনএ তৈরির কাঁচামাল প্রস্তুত হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে G1 এর মধ্যে আরেকটি কাজ হয়, সেটা হচ্ছে আরএনএ, তারপর হচ্ছে প্রোটিন এবং ডিএনএ, এই সব তৈরির কাঁচামাল প্রস্তুত করা হয় G1 এ। ওকে, কারণ দেখো একটা কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, এর মধ্যে কি লাগে, কি থাকে, আরএনএ থাকে। কোষের স্ট্রাকচারে প্রচুর প্রোটিন থাকে। ওকে, আর কোষের নিউক্লিয়াসে বা ক্রোমোসোমে কি থাকে, ডিএনএ থাকে। এইগুলা ছাড়া একটা কোষ তৈরি হতে পারবে না। কাজে আরএনএ, প্রোটিন এবং ডিএনএ তৈরির কাঁচামাল থাকে। এবং তোমরা দেখো
তোমরা বোটানি 1 নাম্বার চ্যাপ্টারে পড়বা যে ডিএনএ থেকে সৃষ্টি হয় কি আরএনএ, এবং আরএনএ থেকে সৃষ্টি হয় কি প্রোটিন। বুঝতে পারছো? এরকম কিন্তু একটা সিকোয়েন্স পড়বা যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হওয়ার নাম কি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি হওয়ার নাম কি ট্রান্সলেশন। আমি পড়াবো এগুলা। তার মানে এটা কিন্তু একটা ধারাবাহিক সিকোয়েন্স। ডিএনএ থেকে সৃষ্টি হতে পারে কি আরএনএ, আরএনএ থেকে সৃষ্টি হতে পারে কি প্রোটিন। আর এই তিনটা জিনিস মিলেই আসলে একটা পূর্ণাঙ্গ কোষ গঠিত হয়। এটাকে বলা হয় জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়। আমি যখন বোটানি 1 পড়াবো তখন তোমাদেরকে এটা গাইড করব যে জীববিদ্যার কেন্দ্রীয় প্রত্যয়, কারণ এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা কোষের কার্যক্রম কি হয় নিয়ন্ত্রিত হয় বা একটা কোষের স্ট্রাকচার তৈরি হয়। সো এখানে এই তিনটে এলিমেন্ট মানে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন তৈরির কাঁচামাল কিন্তু এখানে কি হচ্ছে প্রস্তুত হচ্ছে। ওকে, এবার আসো নেক্সট হচ্ছে এস ধাপ। এস ধাপে আসলে কি হয়? এস ধাপে সিনথেসিস ঘটে, মানে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকেশন মানে কি প্রতিলিপন। প্রতিলিপন, ডিএনএ রেপ্লিকেশন ঘটে, সাথে হিস্টোন, সাথে হিস্টোন প্রোটিন, সাথে হিস্টোন প্রোটিন গঠিত হয়, সাথে হিস্টোন প্রোটিন গঠিত হয়। বুঝতে পারছো? তাহলে হিস্টোন হচ্ছে নিউক্লিয়াসের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন। ওকে, এটা ক্রোমোসোমে পাওয়া যায়। তাহলে ক্রোমোসোমে পাওয়া যায়, ক্রোমোসোমে পাওয়া যায়। ঠিক আছে? ওকে, ক্রোমোসোমে যে জিনিসগুলো পাওয়া যায় তার মধ্যে ডিএনএ অন্যতম। ক্রোমোসোমের 45% হচ্ছে ডিএনএ আর 45% হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে 45 কত হইলো? 90 হয়ে গেল। বুঝতে পারছো? সাথে কিছু নন হিস্টোন, সাথে কি আছে? সাথে কিছু নন হিস্টোন প্রোটিন আছে আর কিছু আরএনএ আছে। বুঝতে পারছো? এটা বোটানি 1 নম্বর চ্যাপ্টার আছে যে ক্রোমোসোমের উপাদান, ওইখানে পড়াই দিব। তাহলে ক্রোমোসোম তৈরি হওয়ার জন্য কি দরকার? ডিএনএ দরকার, আর দরকার কি হিস্টোন প্রোটিন। এই দুইটাই তোমার এস ধাপে সৃষ্টি হয়। তাহলে এস মানে কি? এস কথার ফুল মিনিং হচ্ছে সিনথেসিস। আমরা সবাই জানি এস এর ফুল মিনিং কি? সিনথেসিস। ওকে, এবং এখানে কি ঘটে? ডিএনএ সিনথেসিস ঘটে বা ডিএনএ রেপ্লিকেশন ঘটে, ডিএনএ প্রতিলিপন ঘটে, এবং দেখো সাথে হিস্টোন প্রোটিন গঠিত হয়। কারণ ডিএনএ এবং হিস্টোন মিলেই আসলে ক্রোমোসোম গঠিত হয়। আর ক্রোমোসোম থাকলে কি হবে? নিউক্লিয়াস তৈরি হবে, আর নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। সুতরাং একটা কোষ বিভাজিত হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে তার নিউক্লিয়াস বিভাজিত হওয়া বা নতুন করে নিউক্লিয়াস তৈরি হওয়া। আর নতুন করে নিউক্লিয়াস তৈরি হওয়ার জন্য তার ক্রোমোসোম দরকার, তার ডিএনএ দরকার, তার হিস্টোন প্রোটিন দরকার। সো ওই বিষয়গুলোই কিন্তু তৈরি হয় কোথায়? এস ধাপে। সুতরাং কোষ চক্রের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এস ধাপ। এটা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক আছে? এবং কোষ চক্রের এস ধাপ থেকে প্রচুর প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্ন আসে যে এস ধাপের গুরুত্ব, এস ধাপের গুরুত্ব। ঠিক আছে? এটা তোমার সিকিউ, গ এবং ঘতে আসে এস ধাপের গুরুত্ব। ঠিক আছে? টুইস্টার। ওকে, এস ধাপের গুরুত্ব যদি পরীক্ষাতে আসে তাহলে অ্যান্সার তুমি কি লিখবা? অ্যান্সার লিখবা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব। ডিএনএ রেপ্লিকেশন এর গুরুত্ব নিয়ে লিখতে হবে। বুঝতে পারছো? এবং ডিএনএ রেপ্লিকেশন গুরুত্ব এটা বোটানি ফার্স্ট চ্যাপ্টারে যেতে হবে, বোটানি ফার্স্ট চ্যাপ্টার থেকে পড়তে হবে। বুঝতে পারছো? সো দেখো আমরা কিন্তু জানি বোর্ডের মধ্যে সমন্বিত প্রশ্ন আসে, মানে দুইটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু কানেকশন করে প্রশ্ন আসে, যে একের সাথে 2 এর কানেকশন হইতে পারে, একের সাথে 3 এর কানেকশন হইতে পারে, একের সাথে 4 এর হইতে পারে, একের সাথে তোমার 11 এর হইতে পারে। ওকে, সো বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে যে সমন্বয় করে প্রশ্ন আসে তার জন্য কিন্তু আমাদের একটা সাথে আরেকটা উদ্দীপক কিভাবে কানেক্ট হতে পারে সেটাও মাথায় রেখে আগাইতে হবে। সো যদি বোর্ড পরীক্ষাতে আসে যে এস ধাপের গুরুত্ব, তাহলে মনে রাখবা এস ধাপের মধ্যে কি ঘটে? ডিএনএ রেপ্লিকেশন ঘটে, আর এখানে ডিএনএ রেপ্লিকেশন গুরুত্ব সম্পর্কে লিখতে হবে। ওকে, আমরা সামনের কোর্সে বোটানি পড়াবো, সামনে যে কোর্সে দিব সেখানে বোটানি পড়াই দিব। ওকে, আর আমি একটা বিষয়ের জন্য অপেক্ষা করতেছি, যদি আমি আগস্ট মাসে অফলাইনে আসতে পারি, অফলাইনে আসলে যদি বোটানিটা তুমি আমার কাছে অফলাইনে পড়তে পারো, দ্যাটস আমি মানে বোটানি একটা
একটু পরে শুরু করতেছি, কারণ বটনি একের মধ্যে ওই ডিএনএ আরএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই টপিকগুলো একটু কঠিন, এবং এই টপিকগুলো তোমাকে যদি একটু অফলাইনে আমি পড়াইতে পারি তার জন্য আমি একটু ওয়েট করতেছি। আর অফলাইনে পড়ে তোমার জন্য আশা করি একটা বেস্ট একটা ফিডব্যাক হবে, ঠিক আছে, যে ওই টপিকগুলো তুমি খুব সুন্দর করে ওখানে পড়তে পারবা। ওকে, তবে অফলাইন অনলাইন সেটা ম্যাটার না, আমি যেখানে ক্লাস নেই তুমি যদি কোনো বিষয়ে ন্যূনতম কোনো জায়গাতে কনফিউজ থাকো আমাকে জিজ্ঞেস করলে আমি যেভাবে হোক তোমাকে ওইটা এক্সপ্লেইন করবো বা বুঝাই দিব, এইটুকু তোমার বিশ্বাস রাখতে পারো। আচ্ছা, এখন আসো লাস্ট হচ্ছে কি জি টু ধাপ বা জি টু দশা। এখানে কি ঘটে? এখানে তোমার সেন্ট্রোসোম সেন্ট্রোসোম এই সেন্ট্রোসোম থেকে তৈরি হয় কি মাইক্রোটিউবিল মাইক্রো মাইক্রোটিউবিল সেন্ট্রোসোম থেকে মাইক্রোটিউবিল, আর মাইক্রোটিউবিল থেকে তৈরি হয় কি স্পিন্ডল স্পিন্ডল তন্তু। তাহলে সেন্ট্রোসোম থেকে মাইক্রোটিউবিল আর মাইক্রোটিউবিল থেকে কি হয় স্পিন্ডল তন্তু। সো আমি কি করতাম, আমি এটাকে এসএমএস দেবো রাখতাম, এসএমএস। ওকে, এই সিকোয়েন্সে এস এ কি এস এ সেন্ট্রোসোম, এম এ কি মাইক্রোটিউবিল, আর এস এ কি স্পিন্ডল তন্তু। তাহলে দেখো যদি স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি না হয় তাহলে কি মাইটোসিস বিভাজন ঘটবে? ঘটবে না। তার মানে তোমার মাইটোসিস বিভাজন ঘটার জন্য একটা যন্ত্রের দরকার, যাকে বলতেছে স্পিন্ডল যন্ত্র। সেই যন্ত্র সৃষ্টি হয় হচ্ছে জি2 দশার মধ্যে। এবং তোমরা নিশ্চয়ই দেখছো যে যন্ত্রটা এরকম মাকুর মতো। মাকু মানে হচ্ছে তার দুই দুই প্রান্ত সরু, কিন্তু তার মাঝখানটা কি, মাঝখানটা হচ্ছে চওড়া। সো এটা হচ্ছে মাকু যন্ত্র না? তো এই মাকু যন্ত্র, ঠিক আছে, বা মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে, মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র, এইটা তোমার তৈরি না হইলে মাইটোসিস শুরু হবে না। সো ওই যন্ত্র সৃষ্টি হয় জি2 দশায়, এবং ওই যন্ত্র সৃষ্টি হওয়ার জন্য কিন্তু স্পিন্ডল তন্তুর দায়ী। ওকে, স্পিন্ডল তন্তু আবার কিভাবে সূত্রপাত হয়? প্রথমে আসে সেন্ট্রোসোম কোষে, তুমি সেন্ট্রিওল নাম শুনছো না? তাহলে সেন্ট্রিওলের সাথে যখন তার তরল পদার্থ একসাথে থাকে, সেন্ট্রিওল যোগ সেন্ট্রোস্ফিয়ার নামক তরল, ওই দুটাকে একত্রে বলা হয় সেন্ট্রোসোম। বোটানি একে পড়াবো। সেন্ট্রোসোম থেকে উৎপন্ন হয় কি মাইক্রোটিউবিল, আর মাইক্রোটিউবিল থেকে উৎপন্ন হয় কি স্পিন্ডল তন্তু, আর এরকম অসংখ্য তন্তু নিয়ে সৃষ্টি হয় কি স্পিন্ডল যন্ত্র। ওকে, সো এর মাধ্যমে কিন্তু থিওরিটিক্যাল কথাবার্তা শেষ হয়ে গেল। আমরা কিন্তু এখন চাইলে এই যেগুলো পড়তে পারি। কোষচক্রের নিয়ন্ত্রক, দেখো সাইক্লিন ডি, সাইক্লিন যে একটা প্রোটিন, হ্যাঁ সাইক্লিন একটা প্রোটিন, এই সাইক্লিন ডি কোষকে জি1 থেকে এস এবং এস পর্যায় থেকে জি2 পর্যায়ে নিয়ে যায়। ওকে, এবার সাইক্লিন ই দেখো, ই কি করছে, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। তাহলে রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে কি ই। ওকে, সাইক্লিন এ এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় করে এবং ত্বরান্বিত করে, রেপ্লিকেশন সক্রিয় এবং ত্বরান্বিত করে। আর সাইক্লিন বি মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। ওকে, সো আমি মনে রাখতাম সাইক্লিন ডি, ডিটা হচ্ছে জি1 থেকে এস, এস থেকে জি2, মানে একটা ধাপ থেকে আরেকটা ধাপে নিয়ে যায়। ওকে, বাট কোষকে রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করবে কে? অ্যান্সার হচ্ছে ই। আর রেপ্লিকেশনের গতিকে ত্বরান্বিত করবে এবং রেপ্লিকেশন প্রক্রিয়াকে সক্রিয় করবে কে? অ্যান্সার হচ্ছে এ। আর স্পিন্ডল যন্ত্র তৈরি করতে সাহায্য করে সাইক্লিন বি। এখন দেখো এখানে সাইক্লিনের মধ্যে কি কি আছে দেখো, এ আছে, বি আছে, ডি আছে, এবং তোমার দেখো ই আছে, এ বি ডি এবং ই। মাঝখানে কি নাই? সি নাই। সি বলে কিন্তু কিছু নাই, তাই না? সি বলে কিছু নাই, এটা খেয়াল রাখো। তাহলে সাইক্লিনের মধ্যে এ বি ডি এবং ই আছে, সি বলে কিছু নাই। এবং কোনটার কি কাজ, এটা একটু রিডিং দিতে পারো, এটা অনেক গুরুত্বপূর্ণ না, রিডিং। ওকে, এমসিকিউ 1 স্টার, খুব বেশি ইম্পর্টেন্ট না, জেনে রাখলে ভালো। তুমি যদি অ্যাডমিশনে এখন থেকে আগে থাকতে চাও, মনে করো যে না অ্যাডমিশনে কোনো ঝুঁকি নিব না, আমি চেষ্টা করব আমার মাথায় যতটুকু লোড নিতে পারি, তাহলে তুমি এটা পড়তে পারো। জীবনে কোশ্চেনের গুরুত্ব বা তাৎপর্য, ওকে, এটা আমার মেন বই থেকে তোমাকে পড়াই দিব। সো আমি মেন বইতে আবার 1 মিনিট যাব।
তাহলে থিওরিটিক্যাল পড়া পুরোপুরি শেষ। ওকে, আমরা শুধু এখন প্রশ্ন সলভ করব। আচ্ছা, এইখানে দেখো একটা লাইন এক্সট্রা আছে, এই এক্সট্রা লাইনটা তোমাদের পড়াই দিই যে বোন ম্যারো। বোন ম্যারো মানে হচ্ছে বাংলা কি অস্থির মজ্জা। বোন ম্যারো মানে কি অস্থির মজ্জা। ওই যে তুমি দেখছো না যে হাড্ডির ভিতরে আমাদের লাল কালারের কি থাকে, উপাদান থাকে, অনেকে এটা ক্যালসিয়াম বলে। হাড়ের ভিতরে তোমার লাল কালারের কিছু তোমার দানাদার পদার্থ আছে, অনেকে বলে যে হাড়ের ক্যালসিয়াম। ওইটা আসলে মূলত অস্থির মজ্জা, কারণ অস্থির ভিতরে আছে, অস্থির কেন্দ্রে আছে, তাই অস্থির মজ্জা। অস্থির মজ্জা থেকে কি সৃষ্টি হয়? লোহিত কণিকা। অস্থিমজ্জা থেকে লোহিত কণিকা সৃষ্টি হয়, এবং এই লোহিত কণিকা সৃষ্টি হওয়ার জন্য কিডনি থেকে একটা হরমোন ক্ষরিত হয়, তার নাম কি? ইরাইথ্রোপয়েটিন। কারণ হচ্ছে লোহিত কণিকা, এটার ইংরেজি কি? ইরাইথ্রোসাইট। আর ইরাইথ্রোসাইট তৈরি হওয়ার জন্য যে যে হরমোনটা প্রয়োজন, সেই হরমোনের নাম কি? ইরাইথ্রোপয়েটিন। প্রশ্ন আসলে কই থেকে ক্ষরিত হয়? কিডনি থেকে। তাহলে কি মনে থাকবে? তাহলে অস্থিমজ্জার মধ্যে লোহিত কণিকা উৎপন্ন হওয়ার জন্য যে হরমোন দরকার সেটা হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। বিকজ ইরাইথ্রোসাইট তৈরি করবে ইরাইথ্রোপয়েটিন, কিন্তু হরমোন কই থেকে আসে? অ্যান্সার কিডনি থেকে। ওকে, ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াস দেখা যায় তার নাম কি? বিপাকীয় নিউক্লিয়াস। ইন্টারফেস দশা নিউক্লিয়াসের নাম কি? বিপাকীয় নিউক্লিয়াস। বিপাক মানে কি? বিপাক মানে এখানে পুরাতন নিউক্লিয়াসটা ভাঙবে এবং নতুন বা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হবে। তাহলে যে প্রক্রিয়ায় পুরাতন জিনিস ভেঙে নতুন জিনিস সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে বিপাক। তাহলে ইন্টারফেস দশায় পুরাতন নিউক্লিয়াস ভাঙার প্রস্তুতি নেয় এবং পুরাতন নিউক্লিয়াস ভেঙে কি হবে? নতুন নিউক্লিয়াস সৃষ্টি হবে, তাকে বলছে বিপাকীয় নিউক্লিয়াস। তো আশা করি এটা তোমরা ক্লিয়ার। সেগুলো সব কভার করে দেওয়া হয়েছে, সব লেখানো হয়েছে, সব পড়ানো হয়েছে। ওকে, সেগুলো কিছু বাকি নাই। এই ছবি দেখার দরকার নাই, গ্রাফ এগুলো দেখার দরকার নাই, যেটুকু লেখাইছি সেটাই দেখবা। ওকে, তাহলে জীব জীবনে কোষচক্রের গুরুত্ব। এখন দেখো, এই যে তোমার কোষচক্রের মধ্যে যে ধাপগুলো ছিল, G1, S, G2, মাইটোসিস, এই চারটা ধাপের যে কার্যক্রম, এই চারটা ধাপে কি কি কাজ হয়, এই কাজগুলাকে উল্লেখ করলেই তোমার কোষচক্রের গুরুত্ব চলে আসবে। বুঝতে পারছো? দেখো, কোষচক্র না হলে এককোষী বা বহুকোষী কোনো জীবেরই কি হবে না? বংশবৃদ্ধি হবে না। তাহলে মাইটোসিস ঘটার সাথে কিন্তু কোষচক্রের সম্পর্ক আছে। তাহলে কোষচক্র না ঘটলে এককোষী বা বহুকোষী কোনো জীবেই বংশবিস্তার হবে না। কোষচক্র ইন্টারফেজের প্রস্তুতির কারণেই মাইটোসিস হয়। তাহলে ইন্টারফেস প্রস্তুতির কারণে কিন্তু মাইটোসিস হয়। আর মাইটোসিস বহুকোষী জীবের বৃদ্ধি এবং বিকাশ ঘটায়, প্রজনন অঙ্গ তৈরি করে, ক্ষয়পূরণে সাহায্য করে। প্রতিটি জীবের স্বাভাবিক কোষচক্র ওই জীবের স্বাভাবিক বৃদ্ধিকে সম্পন্ন করে। অস্বাভাবিক অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষচক্র জীবের বৃদ্ধি বিকাশ ব্যাহত করে, এমনকি ক্যান্সার রোগের সৃষ্টি করতে পারে। ওকে, সো কোষচক্রের গুরুত্ব মানে তুমি যেগুলো কথা লিখবা, পাশাপাশি G1 এ কি হয়, S এ কি হয়, G2 তে কি হয়, মাইটোসিস দশায় কি হয়, তুমি কিন্তু সেগুলো লিখতে পারো। এক কথায় ইন্টারফেজের সবগুলো ধাপের কাজ লিখতে পারো, মাইটোসিসের কাজ লিখতে পারো, তাহলে কিন্তু কোষচক্রের গুরুত্ব চলে আসবে। রিটেনে খুব একটা আসে না, দ্যাটস ওয়াই তোমাকে রিডিং করতে বলছি। হ্যাঁ, আর ফর রিডিং। তো এর মাধ্যমে থিওরিটিক্যাল পড়া শেষ হয়ে গেল। তাহলে আমরা শুধুমাত্র এখন উদ্দীপক, MCQ এবং সিকিউ নিয়ে কথা বলবো। দেখো, সৃজনশীল প্রশ্ন চলে আসছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের আর 5 মিনিট লাগবে, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। স্পিন্ডল তন্তু আর স্পিন্ডল যন্ত্র তো আসলে এক জিনিস না, তাই না? স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার জন্য যে প্রত্যেকটা ফাইবার, ওই প্রত্যেকটা ফাইবারের নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। মানে একটা ফাইবারের নাম স্পিন্ডল তন্তু, কিন্তু যখন অনেকগুলা স্পিন্ডল তন্তু একত্রিত হয়ে একটা অঙ্গ সৃষ্টি করছে, একটা অংশ সৃষ্টি করছে, তার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। ওকে, তার মানে যে আমি যেটা মিন করতেছি, তোমার এটা হচ্ছে তন্তু। এই যে একটা একটা আঁকাইলাম, এই একটা হচ্ছে তন্তু। এই যে একটা আঁকাইলাম তন্তু, আর যখন পুরোটাকে চিন্তা করব তখন সেটা হচ্ছে যন্ত্র। ওকে, এখন অবশ্য তোমার এটা কোষচক্র দেখো, তাহলে ধরো হচ্ছে এটা M,
এম, তারপর দেখো এটা G1, এটা হচ্ছে তোমার S, আর এটা G2। বুঝতে পারছো? এবং সময়গুলো আসলে এইভাবে চিন্তা করতে হবে যে এম এ কত 5 থেকে 10%, G1 এ হচ্ছে 30 থেকে 40%, এস এ কত 30 থেকে 50, আর G2 হচ্ছে 10 থেকে 20%। এ চিত্রে নির্দেশিত এম প্রক্রিয়ার প্রথম ধাপটির চিহ্নিত চিত্র বর্ণনা করো। তাহলে দেখো এম হচ্ছে মাইটোসিস। তাহলে মাইটোসিসের মধ্যে কয়টা প্রক্রিয়া আছে? 5টা আছে। তাহলে দেখো 1 2 3 4 5, ধরো এখানে 5 জন দিলাম। তাহলে 5 জন দিলে 1টা 2টা 3টা 4টা, ধরো এখানে একটা 5টা। তাহলে 5 জন দিছি না? তাহলে মাইটোসিসের ধাপ কয়টা? 5টা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এইভাবে চিন্তা করতে হবে যে মাইটোসিসের ভিতরে 5টা আছে। তাহলে তার প্রথম ধাপের নাম কি? প্রফেস। তাহলে প্রফেজের চিত্র, প্রফেজ চিত্র যখন প্রফেজ পড়াবো, মানে মাইটোসিসের 5টা ধাপ পড়াবো, তখন তুমি এগুলা ক্লিয়ারলি তুমি আঁকতে পারবা। তাহলে মাইটোসিসের প্রফেজের চিত্র ক্লিয়ার? তুমি বুঝতে পারছো উদ্দীপক কিভাবে আসতে পারে? আর যদি কখনো দেখো মাইটোসিসের ধাপ কয়টা? 4টা ধাপ আছে, একটা ধাপ কম আছে, তখন কোন ধাপটা বাদ দিবা? অ্যান্সার হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। তাহলে বাদ দিব কোনটা? প্রোমেটাফেজ। কারণ প্রোমেটাফেজটা গুরুত্বের দিক থেকে অনেক মানে পিছিয়ে আছে, খুবই কম গুরুত্বপূর্ণ। সো প্রোমেটাফেজে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোকে চাইলে প্রফেজের মধ্যেই বলে দেওয়া সম্ভব। এর জন্য অনেক টিচার মাইটোসিসের ধাপ 4টা বলেন, এবং সেক্ষেত্রে ধাপ হবে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। বাদ যাবে কোনটা? বাদ যাবে হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজটা কিন্তু বাদ যাবে। ক্লিয়ার? তা তুমি দেখবা যে ভিতরে 5টা দেখাইছে নাকি 4টা দেখাইছে। আর যদি কোনো কিছু মেনশন না করে, কোনো কিছু উল্লেখ করলো না, তাহলে 5টা। যে পর্যন্ত কিছু উল্লেখ করে নাই, ধাপ অলওয়েজ 5টা। যখন উল্লেখ করছে 4টা বা একটা ঘর বাদ দিছে, তখন বুঝবা প্রোমেটাফেজ বাদ দিছে। ওকে, নেক্সট। দেখো যশোর এবং বরিশাল বোর্ড 2017 সালে একটা প্রশ্ন আসছে। তাহলে এখানে দেখো এটা কিন্তু তোমার মাইটোসিস। দেখো 1 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপ, 3 নাম্বার ধাপ, 4 নাম্বার ধাপ। মানে এখানে ঘর কয়টা আছে? ঘর আছে 4টা। তার মানে ধাপ 4টা। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোমেটাফেজকে বাদ দিচ্ছে। দেখো এম এবং এন এর পার্থক্য। এম এবং এন, 2 এবং 3, 2 এবং 3 এর পার্থক্য। তাহলে 2 নাম্বার হচ্ছে মেটাফেজ, 2 নাম্বার কি? মেটাফেজ। আর 3 নাম্বার কি? অ্যানাফেজ। এর পার্থক্য, মেটাফেজ এবং অ্যানাফেজের পার্থক্য। কারণ এখানে দেখো যেহেতু 4টা ধাপ দিচ্ছে, আমি বলছি 4টা ধাপ দিলে তোমার প্রোমেটাফেজটা বাদ। সো 2 নাম্বারে চলে আসবে মেটাফেজ, এবং 3 নাম্বারে কি? অ্যানাফেজ। তাহলে এম ও এন এর মধ্যে পার্থক্য। তাহলে মেটাফেজ, মেটাফেজ ও অ্যানাফেজের, মেটাফেজ ও অ্যানাফেজের পার্থক্য, মেটাফেজ ও অ্যানাফেজের পার্থক্য। উদ্দীপকে উল্লেখিত জীবজগতের ও অংশের গুরুত্ব। তাহলে ও, ও মানে কিন্তু এস, ও মানে কিন্তু এস বা সিনথেসিস করতে পারে। লেটার তোমার এবিসিডি যা কিছু দিক, তোমার মাথায় ওই কনসেপ্ট থাকতে হবে। কনসেপ্টটা হচ্ছে সময়ের দিক থেকে যেটা সব থেকে বেশি, সেটা কি? এস। যেটা সময়ের দিক থেকে সেকেন্ড, সেটা হচ্ছে G1। আর সময়ের দিক থেকে থার্ড হচ্ছে G2। বুঝতে পারছো? যদি এখানে ছবির মধ্যে একটু ঝামেলা আছে, একটু আমার কাছে মনে হয় একটু ঝামেলা আছে, বিকজ G1 এর মধ্যে সময়টা বেশি দেখানো হচ্ছিল, আর G2 সময় কিন্তু কম দেখানো হচ্ছিল। ওকে, সো যদি চক্র এরকম লেখো G1, S, G2 আর হচ্ছে M। সুতরাং ও, তোমরা অ্যান্সার দাও। কোষ বিভাজন কে আবিষ্কার করছে? ওকে, সার্জারি। হ্যাঁ, সার্জারি গ্রুপের সার্জারি কোর্সের নাম একটু চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে বরবাদ রাখা হয়েছে, তাই না? ওকে, নামের মধ্যে একটু নতুনত্ব আনা হয়েছে। একের অ্যান্সার কি হবে বলো?
ওয়াল্টার ফ্লেমিং। ওকে, ভেরি গুড। একের সি। ফ্লেমিং মানে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং, তাই না? ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, এক অ্যান্সার সি। অতেক্ষীকে ধন্যবাদ। ওকে, পরের প্রশ্ন। তোমরা যারা যারা আছো সবাই অ্যান্সার করার চেষ্টা করতে পারো। কোন ধরনের কোষ প্রত্যক্ষ কোষ বিভাজন দেখা যায়? মানে প্রত্যক্ষ কোষ বিভাজন কোথায় দেখা যায়? প্রত্যক্ষ মানে হচ্ছে তোমার ডিরেক্ট, বায়োমাইটোসিস। কোথায় দেখা যায়? তো অতেক্ষী এবং মাহিকে ধন্যবাদ। ওকে, জান্নাত, থ্যাংক ইউ। দুইয়ের হচ্ছে এ, ভেরি গুড। ওকে, ব্যাকটেরিয়া। তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজনকে বলা হচ্ছে অ্যামাইটোসিস, এবং অ্যামাইটোসিস দেখা যায় হচ্ছে ব্যাকটেরিয়াতে। নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন কোনটাকে বলা হয়? গুড, ক্যারিওকাইনেসিস। তাহলে তিনের হচ্ছে এ, নিউক্লিয়াস মানে ক্যারিয়ন, আর বিভাজন মানে কি? কাইনেসিস, ক্যারিওকাইনেসিস। জান্নাত, অতেক্ষী, লামিয়া, থ্যাঙ্কস লট সঠিক উত্তরের জন্য। কোন বিভাজনকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়? কোন বিভাজনকে ইকুয়েশনাল ডিভিশন বলা হয়? মানে সমীকরণিক বিভাজন বলা হয়। ঠিক আছে, অ্যান্সার কি? মাইটোসিস, তাই না? চারের অ্যান্সার বি। তো মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। গুড, তানজিলা তারিন, ভেরি গুড। কোন বিজ্ঞানী কোষ চক্র আবিষ্কার করেন? পাঁচের অ্যান্সার তোমরা বলো। কোষ চক্র আবিষ্কার করছে কে? কোষ চক্র আবিষ্কার করছে কে? অ্যান্সার হচ্ছে হাওয়ার্ড এবং পেল্ক। পাঁচের ডি। পাঁচের ডি, হাওয়ার্ড এবং পেল্ক। হিস্টোন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষ চক্রের কোন দশায়? হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষ চক্রের কোন দশায়? ডিএনএ রেপ্লিকেশন এবং হিস্টোন প্রোটিন তৈরি হয় এস দশায়। অ্যান্সার হচ্ছে এস। ছয়ের হচ্ছে সি। তাহলে এস দশার মধ্যে ডিএনএ রেপ্লিকেশন ঘটে এবং হিস্টোন প্রোটিন সৃষ্টি হয়। কোষ চক্রের বিরাম দশায় ব্যয়িত সময় কত? বিরাম দশা জি1, বিরাম দশা একে ব্যয়িত সময় কত? সাতের অ্যান্সার কি দিবা? তোমরা অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই প্রশ্নের নাম্বার দিবা, হ্যাঁ? প্রশ্নের নাম্বার না দিলে তো বুঝতে পারবো না যে তুমি কোনটার অ্যান্সার দিচ্ছ। তাহলে জীবন দশার সময় লাগে 30 থেকে 40%। সাতের অ্যান্সার কি? বি। 30 থেকে 50 হচ্ছে এস দশায়। ওকে, অতেক্ষীকে ধন্যবাদ। তোমাদের হয়তো নেটের যে ব্যাপারটা, মানে ইন্টারনেটের হয়তো স্পিড এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সো দেখা যায় কারো কমেন্ট আগে আসে, কারোটা পরে আসে। বুঝতে পারছো? কোষ চক্রের কোন পর্যায়ে
কোন পর্যায়ে ডিএনএ রূপান্তর হয়? এস পর্যায়ে, একদম সহজ তাই না? 8 এর অ্যান্সার বি। তাহলে এস পর্যায়ের মধ্যে তোমার ডিএনএ রেপ্লিকেশন ঘটে, এটা একটু আগে বলতেছিলাম। ওকে, 9 নাম্বার, এইটা একটা এক্সট্রা কোশ্চেন, এটা তোমার পড়ার কথা না, আমি একটু পড়াই দিই। যে স্তন্যপায়ীদের কোষচক্রে মাইটোসিস দশা কতক্ষণ স্থায়ী হয়? এটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা, এটা মনে রাখো। তাহলে স্তন্যপায়ী মানে আমরা তো নিজেরাও তো স্তন্যপায়ী, তাহলে স্তন্যপায়ীর যে কোষচক্র ঘটে, আমাদের যে কোষচক্র ঘটে, সেই কোষচক্রের মধ্যে মাইটোসিস হওয়ার জন্য কতক্ষণ সময় লাগে? মাইটোসিস হওয়ার জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। 9 এর অ্যান্সার বি। এটা তোমার হাসান স্যারের বইতে আছে, প্লাস হচ্ছে এটা আজমল স্যারের বইতে আছে, এটা হচ্ছে আজমল স্যারের বইতে আছে, ঠিক আছে? অন্য একটা বইতে আছে, হাসান স্যারের বইতে মনে হয় চলে আসছে এটা। ওকে, তবে আগে শুধুমাত্র গাজেজমল স্যারের বটানি বই সেটাতে ছিল। আমি তো বলছি তোমাদের 3টা বই পড়াই দিব, একটা হচ্ছে হাসান স্যার, তোমার আজিবুর রহমান স্যার এবং গাজী আজমল স্যার। বোটানির মেন বই হচ্ছে আবুল হাসান স্যার। বাকি 2টা বইয়ের তথ্য আমি সুন্দর করে গুছাই দিব। আর অন্য বইগুলোতে খুব বেশি তথ্য নাই, কিন্তু জুলজির মধ্যে প্রচুর তথ্য আছে। জুলজির তোমার আজমল স্যারের পাশাপাশি আরো 2টা বই পড়াই দিব। একটা হচ্ছে তোমার নূরে পারভিন খানম আর তোমার আব্দুল আলিম। তো আব্দুল আলিম এবং নূরে পারভিন খানমে অনেক তথ্য এক্সট্রা আছে। জুলজির মধ্যে এক্সট্রা ইনফরমেশন বেশি, বোটানিতে সেই তুলনায় অনেকটা কম। সো যারা যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে তখন পর্যন্ত, অপেক্ষী, জান্নাত, তানজিলা, হুমায়রা, মাহি, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ক্লাসকে প্রাণবন্ত রাখার জন্য বা সক্রিয়ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করার জন্য। ওকে, এর মাধ্যমে আমরা আমাদের আজকের শেষ অংশ, তোমাদের সবথেকে পছন্দের স্লাইড তাই না? তোমাদের সব থেকে পছন্দের স্লাইড কিন্তু এইটা, তাই না? আমি এটা জানি, ঠিক আছে? সো আমরা সব থেকে পছন্দের স্লাইডে, থ্যাংক ইউ স্লাইডে চলে আসছি। সো কারো কোনো প্রশ্ন আছে কিনা? মাই ডিয়ার স্টুডেন্টস, কারো কোনো প্রশ্ন? আর এসএসসি 25 মানে যারা নব্য, ইন্টারমিডিয়েট 27, তোমাদের সামনের কোর্সের নাম কি হতে পারে? তোমরা কি রাখতে চাও বলো? তোমরা একটা নাম দাও যে ভাইয়া আমাদের কোর্সের নাম এটা দেন। তোমাদের বড় ভাই আপুদের কোর্সের নাম ছিল বরবাদ। ওকে, বাংলাদেশে যে ট্রেন্ড গুলো আছে, ট্রেন্ড গুলো দেখি যে স্টুডেন্টরা বেশ পছন্দ করে এবং তারা ওই রকম ভিন্ন টাইপের কিছু যেগুলোর মধ্যে এন্টারটেনমেন্ট পাওয়া যায় সেগুলো নিয়ে দেখি অনেক বেশি তারা ইয়ে থাকে, ফ্যান্টাসির মধ্যে থাকে। সো তোমরা আসলে তোমাদের কোর্সের নাম কি কি হতে পারে, তোমাদের প্রস্তাবনা কি কি? আর কারা কোনো কোশ্চেন আছে কিনা? নাই? না, কারা কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোর্সের নাম হচ্ছে উত্তেজিত 27। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 27 ব্যাচ নাকি খুবই উত্তেজিত, এক্সাইটেড। আচ্ছা মাহি, পছন্দের স্লাইড কোনটা বলো? তোমরা কি তোমাদের সিনিয়রদের বরবাদের পোস্টার দেখছো? বরবাদের যে তোমার হচ্ছে কোর্সের পোস্টার, এটা কি দেখছো তোমরা? মাহি বলতেছে তাণ্ডব। আচ্ছা, কাছাকাছি হয়ে গেল না, বরবাদ তাণ্ডব। আচ্ছা দেখি, আমিও চিন্তা করি, তোমরা চিন্তা করো, দেখি তোমাদের কোর্সের জন্য কে সব থেকে সুন্দর নামটা সাজেস্ট করতে পারে। ওকে, যার মাথায় যেটা আসবে চিন্তা ভাবনা করে আমাকে ইনবক্সে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, সো সবাইকে অসংখ্য শুভকামনা এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, শুভরাত্রি, টাটা।